একটা লোক ঘুম থেকে উঠে সামনে একটা শহরের মডেল দেখতে পেল। সেই লোকটার কিছু মনে পড়ছিল না সে কে ছিল আর সে সেইখানে কি করছিল। আর ঠিক তখনই ঘরটার সবকিছু পরিবর্তন হয়ে যেতে শুরু করলো। সে দৌড়ে ঘরটা থেকে বেরিয়ে গেল। বাইরে দেখতে পেল পুরো শহরটা ধ্বংস হয়ে গেছে। এখানে সবকিছু যেন নিয়মের বাইরে ঘটছিল। সে অদ্ভুত অদ্ভুত লোকজন দেখতে পাচ্ছিল, বাড়িগুলো যেন হাওয়াতে ভাসছিল। ভিক্টরের সাথে ঠিক কি ঘটছিল তখন সে বুঝে উঠবার আগেই তার সামনে একটা বড় ছায়ামূর্তি চলে আসে। সে ভিক্টরের উপর আক্রমণ করে বসলো আর সে ভিক্টরকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই আরো 3জন লোক সেখানে চলে আসে এবং তারা কোনো রকম ভিক্টরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেই ছায়ামূর্তিটা তাদের পিছু তখনও ছাড়েনি। তারা পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে রাস্তাটা শেষ হয়ে গেছিল। ভিক্টরের সাথে আরো 3জন যারা ছিল তারা তখন ভিক্টরকে বলে তুমি এখন থেকে ঝাঁপ মারো, কিন্তু ভিক্টর খুবই ভয় পাচ্ছিল। তার কারণ সেটা একটা গভীর খাদ ছিল। তখনই ওই 3জন লোকের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে দেয় এবং ভিক্টর সেই খাদে পড়ে যায়। তারপর দেখা যায় সে একটি বাজারে গিয়ে ওঠে। এরপর এক এক করে বাকি 3জনও সেখানে গিয়ে পৌঁছালো, কিন্তু তখনও সেই কালো ছায়া মূর্তিটা তাদের পিছন ছাড়েনি এবং ঠিক সেই কারণে আরো 3জন যারা ভিক্টরকে বাঁচাতে গেছিল তাদের মধ্যে একজনকে প্রাণ দিতে হলো। তারপর তারা সেখান থেকে চলে যায়। ভিক্টর সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কে আর এই জায়গাটা আসলে কি। তখন সেই মেয়েটা জবাবে বলল আমার নাম ফ্লাই, আর যে আমার সাথে আছে তার নাম হলো ফ্যান্টম। আসলে তুমি আছো কোমাতে। এখানে তুমি যা দেখছো এবং পড়ছো সেই সবকিছুই কেবলমাত্র তোমার স্মৃতি, সেই লোকগুলোর স্মৃতি যারা কোমাতে আছে। কোমায় চলে যাওয়ার পর মানুষ এই দুনিয়ায় প্রবেশ করে এবং তার স্মৃতিতে যা যা হয় তা সবকিছু এই দুনিয়াতেও হয়। নানা রকম লোকের স্মৃতিতে নানা রকম জিনিস ঘটে এবং তার সব কিছু এই দুনিয়াতেও হয় এবং যার কারণে এই দুনিয়াটি আনস্টেবল, অর্থাৎ অস্থিতিশীল। এরপরে ফ্লাই দেখতে পায় ভিক্টরের মাথায় একটা ছোট চোট ছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল এবং ফ্লাই তখন তার নিজের শক্তি দিয়ে সেটাকে ঠিক করে দেয়। তারপর ভিক্টরকে হাওয়াতে ভাসা একটা বাড়ি দেখালো এবং ভিক্টরকে বলল সেখানেই আমরা থাকি। তারপর তারা একটা বাসের ভেতরে ঢোকে যেটা অনেক পুরনো ছিল এবং তারপর যখন তার পিছন দরজা দিয়ে বেরোলো তখন তারা সেই বাড়িটায় পৌঁছে গেছে। আসলে সেই বাসটাই ছিল ওই বাড়িতে পৌঁছানোর রাস্তা। এখানে পৌঁছে ভিক্টর তাদের জিজ্ঞেস করলো যে সেই কালো মূর্তি ছায়াটা কি ছিল এবং আমাদের সবাইকে মারতে চাইছিল কেন। ফ্লাই তখন জবাব দেয় যে কোমাতে আসার পর যদি কারোর মৃত্যু হয়ে যায় তবে সে রিপারে পরিবর্তন হয়, অর্থাৎ ওই কালো ছায়াতে পরিবর্তন হয়। তারপর ফ্লাই ভিক্টরকে তার ঘর দেখালো যেটা পুরোপুরি খালি ছিল আর সে ভিক্টরকে বলল তুমি যা যা স্বপ্নে দেখতে থাকবে তোমার এই ঘরে ঠিক তাই তাই ভরতে থাকবে। তার মানে ভিক্টর স্বপ্নে যা যা মনে করবে এবং যা যা দেখবে সেই সব কিছু এই দুনিয়াতে জুড়তে থাকবে এবং এরপরে দেখা যায় যে ঠিক তেমনটাই ঘটে। ভিক্টর স্বপ্নে যা যা দেখতে থাকে তার ঘরের বাইরে ঠিক সেইগুলোই ভরতে থাকে। এমনকি সে স্বপ্নে একটা গাড়ির অ্যাক্সিডেন্টও দেখেছিল যার মধ্যে সে নিজে বসেছিল আর সেই গাড়িটাই তার ঘরের বাইরে সে দেখতে পেল। ঠিক তখনই সেখানে ফ্যান্টম আসলো আর এসে যখন তার ঘরের বাইরে একটা বাড়ির কাঠামো অর্থাৎ স্ট্রাকচার দেখতে পেল সে বলল তুমি সত্যি অন্যান্যদের থেকে আলাদা। এবং তারপর ফ্যান্টম তাকে নিজের সাথে নিয়ে গেল আর বলল এই দুনিয়াতে সবার কাছে কিছু না কিছু একটা আলাদা শক্তি থাকে, কিন্তু সেই শক্তিটা বা ক্ষমতাটা তাকে উপলব্ধি করতে হয় এবং এইটার জন্য সবাইকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তারপর ভিক্টরের ওপর অনেক অত্যাচার করা হলো, কিন্তু সে কিছুতেই নিজের শক্তি উপলব্ধি করতে পারলো না। তখন ফ্যান্টম তাকে জিজ্ঞাসা করলো তুমি আসল দুনিয়াতে কি ছিলে। ভিক্টর বলল আমি একজন আর্কিটেক্ট ছিলাম, অর্থাৎ নির্মাণকারী ছিলাম, এবং সেইটা শুনে ফ্যান্টম সেখান থেকে চলে যায়। এর পরের দিন সবাই মিলে একটা মিশনে গেল। আসলে তাদের অনেক অস্ত্র এবং গুলিগালার প্রয়োজন ছিল যেটা সেই দুনিয়ায় কিছু অন্য মানুষদের কাছে ছিল। তারা সেখানে পৌঁছালো, কিন্তু যাদের কাছে এইসব অস্ত্র এবং গুলিগালাগুলি ছিল তারা তাদের দেখতে পেয়ে যায় এবং ওদের ওপর আক্রমণ শুরু করে। কিন্তু ফ্যান্টম এবং তার দলের লোকেরা মিলে অনেক চালাকি করে সেই লোকগুলোকে মেরে দেয় এবং তারা সেইখানে পৌঁছালো যেখানে গুলিগুলোকে জমা করে রাখা ছিল। তারা সেই অস্ত্র নিয়ে বেরোনোর আগেই সেখানে 3টি ছায়ামূর্তি অর্থাৎ রিপার্স এসে পড়ে। তাদের যেইভাবেই হোক সেখান থেকে সেই অস্ত্রগুলি নিয়ে পালাতে হতো। তখনই সেই লোকটা যে বোমাগুলিকে সেখান থেকে বার করছিল সে নিচে পড়ে যায়, কিন্তু ভিক্টর তখন তার মস্তিষ্কর জোর লাগিয়ে এমন একটা কাঠামো তৈরি করে ফেললো যে সে নিচে না পড়ে বরং একটা লিফটের সাহায্যে ওপরে পৌঁছে গেল এবং রিপার্সরা তাদের দেখার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টরের এই আশ্চর্য ক্ষমতা দেখে সবাই খুশি হয়ে গেল। এই সবার মধ্যে একজন দলনেতা ছিল যার নাম ছিল ইয়েন। ইয়েন হলো সেই ব্যক্তিটি যে এই দুনিয়ায় প্রথম এসেছিল।
সে ভিক্টরকে বলল, তুমি এই দুনিয়ায় এমন একটা শহর বানাও যেটা অন্য কারোর চিন্তা ভাবনায় নয়, বরং তোমার নিজের কাল্পনিক শক্তি দিয়ে তুমি তৈরি করবে, এবং সেটি পুরোপুরি সুরক্ষিত হবে, যেখানে সেই কালো ছায়া অর্থাৎ রিপার্সরা পৌঁছাতে পারবে না। ভিক্টর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে তারা সকলে মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে একটা নতুন জায়গার উদ্দেশ্যে। ভিক্টর নিজের কাল্পনিক শক্তি প্রয়োগ করে সেই দুনিয়া বানাবে যেখানে তারা চিরজীবনের মতন সুরক্ষিত থাকবে। কিন্তু ভিক্টর নিজের কাজ শুরু করার আগেই সেখানে কালো ছায়া অর্থাৎ রিপার্সরা এসে পড়ল। সেই কালো ছায়ামূর্তিগুলো ভিক্টরকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তখনই তার দলের অন্যান্য লোকেরা তাকে বাঁচিয়ে নেয়, কারণ ভিক্টর তাদের মধ্যে একমাত্র ব্যক্তি ছিল যে সবার থেকে আলাদা ছিল। তখনই ফ্যান্টাম সঙ্গে সঙ্গে ভিক্টরের কাছে এসে তার জামার ভেতর থেকে একটা যন্ত্র বের করে নিল, যেটা সেই রিপার্সদের অথবা কালো ছায়াদের আকর্ষিত করে। ফ্লাই তখন ফ্যান্টামকে বলল যে তুমি এটা ভিক্টরের শরীরে লাগিয়েছো, কিন্তু ফ্যান্টাম তখন বলে যে আমি এইসবের ব্যাপারে কিছুই জানি না, বরং আমাদের দলের মধ্যে এমন একজন আছে যে সে এই কাজগুলো করছে, এবং সে ইয়েনের দিকে ইশারা করে। কিন্তু তখনই ইয়েন ফ্যান্টামকে গুলি করে মেরে দেয়। আসলে ফ্যান্টাম একটি কালো ছায়া অর্থাৎ রিপারের দ্বারা আঘাত পেয়েছিল, এবং সেও আস্তে আস্তে মারা যাচ্ছিল, অর্থাৎ সেও রিপারে পরিবর্তন হচ্ছিল। তাকে সেখানে ছেড়ে দিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল, কারণ সেখানে অনেকগুলো ছায়ামূর্তি অর্থাৎ রিপার্সরা এসে পড়েছিল। তারা সবাই ওই গাড়িটার দিকে দৌড়াতে থাকলো, যেটা দিয়ে তারা তাদের সেই সুরক্ষিত বাড়িটায় পৌঁছাতে পারত। কিন্তু রিপাররা তাদের অনেক কাছে এসে গেছিল, আর তাই ভিক্টর তখন নিজের মস্তিষ্কের জোর লাগিয়ে একটি কাঠামো তৈরি করার চেষ্টা করলো, যাতে সেই রিপার্সদের সে আটকাতে পারে। কিন্তু এর ফলে তার মাথায় এত বেশি চাপ পড়ে যে ভিক্টর কোমার জগতে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার চোখ খোলে আসল দুনিয়াতে, যেখানে সে ছিল একটা হসপিটালে। তার মনে পড়লো সে কিভাবে ফ্লাইয়ের সাথে সেই হসপিটালটায় যাচ্ছিল। আসলে ফ্লাই ছিল তার গার্লফ্রেন্ড, কিন্তু কোমার দুনিয়াতে তারা একে অপরকে চিনতে পারেনি, কারণ কোমার দুনিয়াতে এমন অনেক কিছু স্মৃতি থাকে যা আমরা ভুলে যাই। ভিক্টরের মনে পড়লো সে ফ্লাইয়ের সাথে যখন সেই হসপিটালটায় এসেছিল তখন ফ্লাইকে তারা ভেতরে ঢুকতে দেয়নি, যার কারণে ভিক্টরকে একাই হসপিটালের ভেতরে যেতে হয়েছিল। সেখানে তার একটা লোকের সাথে আলাপ হয়, যে এই লোকটার নাম ছিল ইয়েন। ইয়েন সেই ব্যক্তিটি ছিল যে কোমার দুনিয়াতে সবার নেতা ছিল, এবং যে নিজে সবার আগে কোমার দুনিয়াতে গেছিল। ইয়েন ভিক্টরকে বলল যখন সে অনুসন্ধান করছিল তখন সে জানতে পেরেছিল মানুষের মস্তিষ্কের ভেতরে এমন একটা দুনিয়া আছে যেখানে আমরা যা চাই তাই করতে পারি, যেখানে দুনিয়ার সব খুশি থাকে, কিন্তু তার জন্য মানুষকে কোমাতে যেতে হবে। ভিক্টর ইয়েনের এই প্রকল্পের অংশ হতে চায়নি, এবং সেই কারণে ভিক্টর তাদের বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং বাইরে তার গার্লফ্রেন্ড ফ্লাই তার জন্য গাড়িতে অপেক্ষা করছিল। তারপর তারা সেখান থেকে পালাতে থাকে। তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং সেই মুহূর্তটারই স্বপ্ন দেখত ভিক্টর কোমার দুনিয়ায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইয়েন তাদের ধরে নিয়েছিল, আর প্রথমে ফ্লাইকে এবং তারপর ভিক্টরকে কোমার দুনিয়ায় পাঠায়। আসল দুনিয়ার কিছু ঘন্টা অনেকগুলো মাসের সমান ছিল সেই কোমার দুনিয়ায়। আর এরপর এখানে ইয়েন ভিক্টরকে বলল যে আমাদের বিজ্ঞানীদের একটা সংগঠন আছে যারা লোকেদের এমন একটা দুনিয়া দিতে চায় যেখানে চারিদিকে শুধু খুশিতে ভরা থাকবে। আমি চাই তুমি কোমার দুনিয়াতে তোমার সেই কল্পনার শক্তি কাজে লাগিয়ে আমাকে একটা সেরকম শহর তৈরি করে দাও, যেটা চারিপাশে শুধু খুশি থাকবে, সুরক্ষা থাকবে, নিরাপত্তাও থাকবে, সেই সব কিছু থাকবে যা মানুষ নিজের জীবনে পেতে চায়। ইয়েন তখন ভিক্টরকে বলে যে তুমি একজন খুব বড় আর্কিটেক্ট অর্থাৎ নির্মাণকারী হতে চাও, কিন্তু যে কাঠামো তুমি ওই জগতে বানাতে পারবে সেই কাঠামো কিন্তু তুমি এই জগতে একদমই বানাতে পারবে না। তারপর সে তাকে ফ্যান্টামকে দেখালো, যার আসল দুনিয়াতে দুটো পাই কেটে বাদ পড়ে গেছিল, কিন্তু সেই দুনিয়াতে সে একজন বাহাদুর যোদ্ধা ছিল। ইয়েন তাকে বলল ফ্যান্টাম সত্যি কথাটা জানতে শুরু করে দিয়েছিল। সে ভয় পেয়ে গেছিল কারণ সে আসল দুনিয়াতে ফিরতে চায়, এবং সে ধমকিও দিয়েছিল যে ও সবাইকে সবকিছু বলে দেবে, এবং তার কারণেই আমি ফ্যান্টামকে গুলি মারতে বাধ্য হই। এবং ইয়েন তখন ভিক্টরকে বলে যে আমি চাই তুমি কোমার দুনিয়ায় ফেরত যাও, আর ওই প্রজেক্টটা পুরো করো যেটা আমি তোমাকে বলেছিলাম। কিন্তু ভিক্টর ফেরত যেতে চাইছিল না। ইয়েন তখন ভিক্টরকে বলে যে যেখানে তুমি তোমার ফ্লাইকে এবং অন্যান্য বন্ধুদের ছেড়ে এসেছো সেখানে কিন্তু অনেক রিপার্সরা রয়েছে। ইয়েন তখন এটাও বলে যে কোমার দুনিয়ায় যদি কোনো রিপার কোনো মানুষকে ছুঁয়ে নেয় তখন তার আসল দুনিয়াতে মৃত্যু ঘটে, এই জন্য তাকে ফেরত যেতে হবে। আর একবার তুমি যদি কোমার দুনিয়াতে গিয়ে আমার এই প্রকল্পটাকে সম্পূর্ণ করে আসতে পারো তাহলে তুমি এবং যারা যারা সেখান থেকে ফেরত আসতে চায় আমি তাদের আটকাবো না। আর এর সাথেই এইবার আমরা তোমাকে কিছু ওষুধ দিচ্ছি যার কারণে কোমার দুনিয়ায় গিয়ে তুমি তোমার মস্তিষ্ককে বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবে। এরপর ভিক্টরকে আবার কোমার দুনিয়াতে ফেরত পাঠানো হলো। ভিক্টরের চোখ আবার সেই জায়গাতেই খুললো যেখানে তার চোখ গল্পের শুরুতে খুলেছিল। এরপর ইয়েনও নিজেকে কোমার দুনিয়ায় পাঠিয়ে দেয়। ভিক্টরের
দলের সবাই এখানে রিপারদের থেকে লুকিয়ে বাঁচবার চেষ্টা করছিল, কিন্তু ভিক্টর সেখানে পৌঁছাবার পর তারা সেই জায়গাতে পৌঁছালো যেখানে ভিক্টর তার সেই কাঠামো তৈরি করবে। এখানে সে একটা নতুন দুনিয়া বানাবে। ভিক্টর নিজের কল্পনা শক্তি দিয়ে একটা গোটা শহর তৈরি করলো, যেটা পুরোপুরি সুরক্ষিত এবং নিরাপদ ছিল। এর ভেতরে কোনোদিনই কোনো রিপার প্রবেশ করতে পারতো না। এখানে ইয়েন এবার সবাইকে আসল সত্যিটা বলল, তোমরা আসল দুনিয়াতে নিঃস্ব। তোমাদের মধ্যে কেউ কেউ নিজের পরিবারকে হারিয়েছো, কারোর মাথার অবস্থা ঠিক নেই, আর এখন তোমাদের কাছে এই দুনিয়াতে সবকিছুই আছে যা যা তোমরা আসল দুনিয়াতে পেতে চাও। এখান থেকে এখন আর কেউ আসল দুনিয়াতে যেতে চায় না। এর পরের মুহূর্তেই দেখা যায় যে একটা লোক ভস্ম হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ইয়েন তাদের বলল আসল দুনিয়াতে তাদের সবার এক এক করে লাইফ সাপোর্ট সিস্টেমকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং আসল দুনিয়ার 1 সেকেন্ডের সমান এখানে কয়েক মিনিট, তার মানে আর কিছু মিনিটের মধ্যেই তারা সকলে সেখানে মারা যাবে। এটা বলে ইয়েন সেই নতুন বানানো শহরটার মধ্যে প্রবেশ করে। ভিক্টর তখন সেখানে বলে যে ইয়েন তাকে জানিয়েছিল আসল দুনিয়াতে ফেরত যাওয়ার জন্য এখান থেকে পেছন দিকের একটা রাস্তা আছে, এবং তার আগে আমাদের এই দুনিয়াতে সেই হসপিটালটা খুঁজে বার করতে হবে যেই হসপিটালের মধ্যে আমরা আসল দুনিয়ায় রয়েছি। এবং এই হসপিটালটা ভিক্টর চিনত। আসলে সে যখন স্বপ্ন দেখেছিল তার স্বপ্নে সে একটা হসপিটাল দেখেছিল, এবং সেই হসপিটালটা তার ঘরের বাইরে তৈরি হয়ে যায়। তখনই তাদের মধ্যে আর একজন ভস্ম হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। তার মানে আসল দুনিয়ায় তার লাইফ সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন ভিক্টর, ফ্লাই আর তাদের সাথে আর একজন সেই জায়গাতে পৌঁছালো যেখানে হসপিটালটা ছিল। তারা হসপিটালটার ভেতরে গেল, কিন্তু ভেতরে তারা গিয়ে দেখলো সবকিছু পাল্টে গেছে। তারা বুঝে উঠতে পারলো না যে হসপিটালের মধ্যে কোন ঘরটায় তারা ছিল। ভিক্টরের সাথে যেই ব্যক্তিটি ছিল সে বলল যে আমাদের সেই ঘরের ডিটেলটা মনে করতে হবে যেই ঘরে আমরা কোমাতে রয়েছি, এবং সেই ধরনের গঠন যদি আমরা দেখতে পাই তখন আমাদের মেনে নিতে হবে যে সেই ঘরটাতেই আমাদের পৌঁছাতে হবে। এবং তখনই ভিক্টর সেই গঠনটি দেখতে পায়। আসলে এরকমই একটা পেন্টিং ওই ঘরটাতেও ছিল যেখানে তারা শুয়েছিল, কিন্তু সেই ঘরটি অবধি পৌঁছাবার আগেই ভিক্টরের সাথে যেই ব্যক্তিটি ছিল সেও ভস্ম হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এবার এখানে শুধু ভিক্টর এবং ফ্লাই বেঁচে ছিল। তারা ওই দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইয়েন এসে পড়ল তাদের আটকাতে, কারণ ইয়েন চাইছিল না যাতে তারা আসল দুনিয়াতে ফিরে যাক। ঠিক তখনই সেখানে একটি কালো ছায়া অর্থাৎ রিপার এসে পড়ল, যে ইয়েনকে মেরে ফেললো। এবং সেই রিপারটি আর কেউ ছিল না, বরং ফ্যান্টম নিজে ছিল। সে ভিক্টর এবং ফ্লাইকে বাঁচাতে চাইছিল। সেই কাঠামোটার সামনে যেই দাঁড়ালো যেটা আসল দুনিয়াতে ছিল, তখন তারা আসল দুনিয়াতে জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফেরার পর তারা দেখে কিছু বিজ্ঞানীরা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা তাদের আটকায়নি, কারণ তখন ইয়েনের অবস্থা খুব খারাপ হচ্ছিল। ভিক্টর আর ফ্লাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে গেল, এবং ভিক্টর যেখানে আগে অনেক জটিল নকশা বানাতো, এখন সে খুব সাধারণ বিল্ডিং এর নকশা তৈরি করে। এবং তার সাথে ভিক্টর এবং ফ্লাইয়ের সম্পর্কের মধ্যে ঝামেলাগুলোও সব ঠিক হয়ে গেছিল। অন্যদিকে ইয়ানের ওই প্রকল্পের ওপর সরকারি অনুসন্ধান শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে কোনো তীর্থ প্রমাণ পাওয়া যায়নি। এখনো সে লোকেদের প্রতিশ্রুতি দেয় আনন্দ আর সুখের জীবন দেওয়ার। ইয়েন ভিক্টরকে একটা চিঠিও পাঠায় যেখানে সে বলে যে সে আর একটা নতুন প্রকল্প তৈরি করছে, এবং সে চায় ভিক্টর তার সাথে আবার কোমাতে গিয়ে কাজ করুক, তারা আবার একটা আলাদা দুনিয়া বানাবে। এবার ভিক্টরকে সিদ্ধান্ত নিতে হতো যে সে আবার সেখানে ফিরে যেতে চায় কি না। তার কারণ সে এই দুনিয়াতে নিজের আর্কিটেক্ট অর্থাৎ নির্মাণকারীর কাজে একটুও খুশি ছিল না। এবং এর সাথেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এখনো অবধি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলোর উপরে ক্লিক করুন আর এক্ষুনি দেখে নিন। সুস্থ থাকবেন। নরওয়ের একটি রিসার্চ স্টেশন। নরওয়ের রিসার্চ সেন্টারের 3 জন মেম্বার লার্জ, পেডার আর ওলাভ তিনজনে একটি সিগন্যালের পিছু নিতে নিতে একটি পোর্টে চলে আসে। ওলাভ সিগন্যালের স্ট্রেংথ দেখে তাদের ট্রাকটি দাঁড় করায় এবং বলে যে আমরা ওই জিনিসটির একদম ওপরেই আছি। তখনই ও কাটারকে পুড়িয়ে দেয়। এরপরে কেট এখান থেকে চলে যায়। পরের দিন একটি রেস্কিউ হেলিকপ্টার আসে এবং দেখে যে সবাই মারা গেছে, আর কলিন সেও ঠান্ডায় জমে গিয়ে মরে গেছে। তখনই লার্জ একটি বন্দুক নিয়ে আসে এবং একটি কুকুরকে শ্যুট করে, যে কুকুরটি তারই ছিল, যে গতকাল রাতেই মারা গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি এখন একদম ঠিক আছে। তার মানে এটাই দাঁড়ায় যে সে এলিয়ানে রূপান্তরিত হয়েছে। লার্জ তখন হেলিকপ্টার স্টার্ট করে এবং তারা আকাশ থেকে কুকুরটিকে শ্যুট করে, এবং সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়। সিনেমা শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পারি, আর সে একটি কাঁচি দিয়ে তার মুখের চামড়া কেটে ফেলছিল। আর তারপরেই সে একটি বেবি ডলের মুখোশ তার মুখে লাগায়, এবং তারপরেই সে বেবি ফেস হয়ে যায়। এরপরে আমাদের 1982 সালে হিলস রান রেড সিনেমাটির ব্যাপারে বলা হয়, যেটাকে উইলসন ওয়াইলার ক্যানন ডিরেক্ট করেছিলেন। সিনেমাটিতে এত ভায়োলেন্ট সিন ছিল
যে প্রতিটি সিনেমা হল থেকে সেটাকে ব্যান করে দেওয়া হয়। আর তারপরে সেই সিনেমার একটাও কাস্ট মেম্বারকে খুঁজে পাওয়া যায় না। এমনকি এই ঘটনাটার পরে উইলসন যে এই সিনেমার ডিরেক্টর ছিল তাকেও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অনেক ফিল্ম হিস্টোরিয়ানরা এই সিনেমাটিকে খুঁজে বের করার চেষ্টা করেছেন, কিন্তু তারা শুধুমাত্র এই সিনেমার ট্রেলারটা খুঁজে পেয়েছে। এর পরের সিনে টাইলারকে দেখানো হয় এবং সে উইলসনের মেয়ে অ্যালেক্সাকে খুঁজে বের করেছে। আসলে সে এই হিলস রান রেড সিনেমাটি নিয়ে এতটা অবসেসড হয়ে গেছে যে সে তার বান্ধবী শেরিনাকেও গ্রাহ্য করছিল না। এরপরেই সে তার বন্ধু লেলোর সঙ্গে দেখা করে এবং সে তাকে বলে যে আমি একটি পুরনো ফিল্ম দ্য হিলস রান রেড সিনেমাটিকে খুঁজে বের করতে চাই, আর ওটার ওপরে আমি একটা ডকুমেন্টারি বানাতে চাই। আর তারপরেই টাইলার লেলোকে উইলসনের মেয়ে অ্যালেক্সার ছবি দেখায়, আর সে ওই সিনেমার একটি কাস্ট মেম্বার ছিল। এরপরেই টাইলার সেই নাইট ক্লাবে যায় অ্যালেক্সাকে খুঁজতে এবং সেখানকার কাউন্টারে সে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্যদিকে শেরিনা একটু রাগ করেছিল, কারণ টাইলার তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আর সেই সময় লেলো তাকে একটু সহানুভূতি দেখায়, আর এটা তার পছন্দ হয় এবং তারপরেই লেলো আর শেরিনা ইন্টিমেট হয়। অন্যদিকে টাইলারকে অ্যালেক্সা তার সৌন্দর্য দিয়ে সিডিউস করছিল। তখনই টাইলার অ্যালেক্সাকে বলে যে আমি এই জন্য তোমার কাছে আসিনি। তখনই অ্যালেক্সা বলে যে তোমাকে এনজয় করার ভান করতেই হবে, কারণ তারা ক্যামেরা দিয়ে সবকিছু দেখছে। এরপরে টাইলার অ্যালেক্সাকে তার পুরো নাম ধরে ডাকে, আর তখনই সে টাইলারকে বাইরে দেখা করতে বলে। এরপরেই তারা নাইট ক্লাবের বাইরে দেখা করে এবং সেখান থেকে অ্যালেক্সা টাইলারকে তার বাড়িতে নিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি যে কেউ তাদের ওপরে ক্রমশ নজর রাখছে। এরপরেই অ্যালেক্সা টাইলারকে নিয়ে তার বাড়িতে যায় এবং সেখানেই টাইলার সেই হিলস রান রেডের কিছু পোস্টার দেখতে পারে। টাইলার অ্যালেক্সাকে বলে যে আমি তোমার বাবা ডিরেক্ট করা সেই সিনেমাটাকে খুঁজে বের করতে চাই। তখনই অ্যালেক্সা বলে যে আমার বাবা শুধু সিনেমাটাই বানায়নি, আমার বাবা সেটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, আর তুমি জানো না যে তুমি কি নিয়ে খোঁজ করছো। কিন্তু অ্যালেক্সা এটা বুঝে যায় যে টাইলার এই বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস। এরপরেই টাইলার তার বন্ধু লেলোকে ফোন করে বলে যে তুমি একটা ক্যামেরা নিয়ে রেডি থাকো, কারণ আমাদের একটা ডকুমেন্টারি শুট করতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যালেক্সা দেখে যে তাকে কেউ বেঁধে রেখেছে, আর তাকে টাইলার বেঁধে রেখেছিল। সে তার সমস্ত মাদক ফেলে দেয়, আর তার কারণে অ্যালেক্সার ভীষণ কষ্ট হচ্ছিল। আর অবশেষে সে টাইলারকে তার সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরেই টাইলার অ্যালেক্সা, লেলো আর শেরিনাকে নিয়ে সেই জায়গার জন্য রওনা দেয় যেখানে এই সিনেমাটি শুট করা হয়েছিল। লেলো প্রথমে সেই জায়গাটায় যেতে একটু ভয় পায়, কারণ সেই জায়গাটা শহর থেকে বহু দূরে। তারা মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়ায় এবং অ্যালেক্সা সেখানে বাথরুম করতে যায়, আর ফেরার সময় সে একটি পুতুলের মাথা কাটা দেখে। আর তখনই তার মনে পড়ে যায় যে বেবি ফেস একটি চেন সয়ের মাধ্যমে সেটাকে কেটে দিয়েছিল। এরপরেই অ্যালেক্সা অনুভব করতে পারে যে তাকে কেউ অনুসরণ করছে, কিন্তু সে সেটাকে গ্রাহ্য না করে এগোতে থাকে। আর তখনই সে লক্ষ্য করে যে বেবি ফেস তার সামনে দাঁড়িয়ে, কিন্তু তখনই সেখানে টাইলার চলে আসে, আর ততক্ষণে বেবি ফেস সেখান থেকে চলে গেছিল। অ্যালেক্সা টাইলারকে কিছুই বলে না, আর তারা সেখান থেকে চলে যায়। এবং এরপরেই আমরা দেখতে পারি যে কেউ তাদের একটি ক্যামেরা দিয়ে রেকর্ড করছিল। এরপরে মাঝ রাস্তায় অ্যালেক্সা টাইলারকে বলে যে তার বাবা উইলসন সিনেমার সমস্ত জিনিসপত্র তার নিজের বাড়িতেই রাখত, এবং সেখান থেকেই তারা দ্য হিলস রান রেড সিনেমাটি পেতে পারে। এরপরে তারা একটি গ্যাস স্টেশনে দাঁড়ায় এবং সেখানে টাইলার খুব খুশি হয়ে যায়, কারণ সেটা হুবাহু সেই সিনেমার সিনের মতন মিলে যাচ্ছে। এরপরেই সেই গ্যাস স্টেশনের এক মহিলার সাক্ষাৎকার নেয় তারা, এবং তখনই সেই মহিলাটি বলে যে উইলসন একটা পাগল ছিল, সে তার সিনেমায় আসল রক্তের ব্যবহার করে। এরপরেই সে অ্যালেক্সাকে চিনে যায় এবং তাকে বলে যে তুমি তো উইলসনের মেয়ে। এছাড়াও তারা সানি বলে এক লোকের ইন্টারভিউ নেয় এবং সে বলে যে আমি সিনেমাটা দেখেছি, কিন্তু তার সিনগুলো আমার ঠিক মনে নেই। আর এরপরেই তারা ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করে, আর কিছুটা যাওয়ার পরে তারা একটি জায়গায় থেমে যায়, আর তার থেকে একটু দূরে উইলসনের বাড়ি ছিল। অ্যালেক্সা টাইলারকে বলে দিয়েছিল যে তার বাবা অনেক বছর আগে মারা গেছে। আর এরপরেই তারা তাদের গাড়ি থেকে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আগে এগোতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পারি যে তাদেরকে এখনো কেউ ফলো করছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে টাইলার রাস্তায় একটি হুক খুঁজে পায় এবং সেটা ভালো করে দেখতেই তার মনে পড়ে
যে এখানে সিনেমার একটি সিন শুট করা হয়েছিল। এরপরেই অ্যালেক্সা যখন সেই দিকে তাকায় তার সেই সিনের কথা মনে পড়ে যায়। আসলে বেবিফেস একটি মেয়েকে ওখানে বেঁধে রেখেছিল। তার দুটো হাত কাঁটা তার দিয়ে বাঁধা ছিল আর তার পায়ে হুক দিয়ে আটকানো ছিল, এবং গাছের ওপরের ডালের সাথে তার শরীরের ওপরের অংশটি টান টান করে বাঁধা ছিল। আর এরপরেই যখন সেই দড়িটি বেবিফেস কেটে দেয় তার শরীরের দুটো টুকরো হয়ে যায়। এরপরেই অ্যালেক্সা তাদেরকে ফেরত যেতে বলে, কিন্তু তারা মানে না এবং সেখানেই তারা ক্যাম্পিং করে। রাতের বেলা টাইলার অ্যালেক্সার একটি ইন্টারভিউ নেয়, আর সেখানে অ্যালেক্সা জানায় যে বেবি ফেসের মাকে একজন মাউন্টেন ম্যান রেপ করে। আর এরপরেই বেবি ফেসের বাবা তার মুখের চামড়া কেটে দেয়, আর তারপরেই সে একটি বেবি ডলের ফেসের মুখোশ তার মুখে লাগিয়ে নেয়। এরপরেই টাইলার তার ক্যামেরায় ফুটেজগুলো চেক করছিল এবং সেখানে সে বেবি ফেসকে দেখতে পারে। কিন্তু তখনই সে লক্ষ্য করে যে শেরিনা লেলোকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর এটা দেখে তার খুব খারাপ লাগে। কিন্তু তখনই সেখানে অ্যালেক্সা আসে এবং এরপরে সে তার ইন্টারভিউ নেয়, আর আমরা দেখতে পারি যে কেউ তার উপরে নজর রেখেছে। এরপরে কথায় কথায় অ্যালেক্সা তার কাছে এসে তাকে কিস করে, কিন্তু টাইলার তাকে সরিয়ে দেয় কারণ সে সেখানে কারোর আওয়াজ পেয়েছে। সে তার ক্যামেরা দিয়ে চেক করছিল, কিন্তু তখনই কেউ তাকে অজ্ঞান করে দেয়। আর তাদের যখন জ্ঞান ফেরে তখন কেউ তাদের বেঁধে রেখেছিল। আসলে এটা সানি এবং তার লোকেরা করেছিল, কারণ তারা তাদের নিয়ে একটা বোল্ড ভিডিও বানাতে চাইছিল। এরপরেই সানির একটি লোক অ্যালেক্সাকে সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই কেউ দূর থেকে একটি কোদাল ছুঁড়ে সানিকে মেরে ফেলে। এরপরেই তার একটি লোক লক্ষ্য করে যে কেউ সেখানে দৌড়াচ্ছে, আর তার দিকে লক্ষ্য করে সে গুলি চালায়। কিন্তু তখনই সেখানে বেবি ফেস এসে তার কোদালটি তার মাথায় ঢুকিয়ে দেয়। এরপরে সানির আর একটি লোক তার দিকে গুলি চালায়, কিন্তু সেখানে তার কিছুই হয় না, আর সে ওই লোকটির গলা কেটে তাকে মেরে ফেলে। এরপরে বেবি ফেস অ্যালেক্সাকে ধরে, কিন্তু অ্যালেক্সা একটি পোয়েম বলতে শুরু করে, আর তখনই বেবি ফেস তাকে ছেড়ে দেয়। এরপরে সে তার বন্ধুদের দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই সেখানে টাইলার অ্যালেক্সাকে পালাতে বলে, আর তাকে পালাতে দেখে বেবি ফেসও তার পিছু করে এবং আগুনের সাহায্যে তারা তাদের হাতের দড়িটা ছিঁড়ে ফেলে। এরপরেই টাইলার লেলো আর শেরিনাকে ফেরত যেতে বলে এবং সে অ্যালেক্সাকে একাই খুঁজতে চলে যায়। কিন্তু শেরিনা তাকে একা ছাড়তে চাইতো না, আর সেই কারণে সে লেলোর সাহায্যে তাকে খুঁজতে যায়। মাঝ রাস্তায় শেরিনা হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য আনার চেষ্টা করে, কিন্তু সেই জায়গাটির কোনো ল্যান্ডমার্ক ছিল না, সেই কারণে সে কোনো সাহায্যই সেখানে আনতে পারে না। এরপরেই লেলো কিছু আওয়াজ পায় এবং সে শেরিনাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু একটি গাছের ডালে তার চুল আটকে যায়। আর সে যখন শেরিনাকে তখন ছাড়ায় সেখানে বেবি ফেস চলে আসে। লেলো ফ্লেয়ার গানের আলো দিয়ে তাকে দূরে রাখে এবং শেরিনাকে সে পালিয়ে যেতে বলে, কিন্তু বেবি ফেস তাকে গুলি মেরে আহত করে দেয়। অন্যদিকে টাইলার জঙ্গলের মাঝে একটি ঘর খুঁজে পায়, আর সে লুকিয়ে সেটার জানলা দিয়ে সেখানে প্রবেশ করে। অন্যদিকে বেবি ফেস লেলোর ফোন দিয়ে শেরিনার ফোনে রিং করে এবং তার ফোনের আওয়াজ বাজতেই সে তাকে খুঁজে পেয়ে যায় এবং তার পিছু করতে শুরু করে। এরপরেই টাইলার সেই ঘরের ভেতরে একটি লাল রঙের রুম খুঁজে পায় এবং সেখানে অনেকগুলো নেগেটিভ ফিল্ম ঝুলছিল, আর সেটাকে চেক করতে টাইলার একেবারে চমকে যায়, কারণ সেখানে ওই নাইট ক্লাবের ইনসিডেন্টটাও রেকর্ড করা ছিল। সে আরও তথ্য খুঁজতে খুঁজতে একটি ঘরে পৌঁছায়, আর সেখানে সে অ্যালেক্সাকে খুঁজে পায়, আর তাকে কেউ বেঁধে রেখেছিল। এগুলো দেখে টাইলার বুঝে যায় যে এখনো সিনেমার শুটিং চলছে। এরপরে তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে, আর তখনই শেরিনাও তাদের কাছে চলে আসে। আর সেই মুহূর্তে বেবি ফেস পিছন থেকে টাইলারের ওপরে আক্রমণ করে আর তাকে বেধড়ক মারধর করে। সেই সময় শেরিনা সেখান থেকে পালিয়ে যায় এবং অ্যালেক্সা বেবি ফেসকে তাকে খুঁজে আনতে বলে। আর তখনই আমরা বুঝতে পারি যে অ্যালেক্সা বেবি ফেসকে আগে থেকেই চিনত। এরপরেই শেরিনা একটি গোডাউনে গিয়ে পৌঁছায় এবং সেখানে সে অনেকগুলো মৃতদেহ দেখে এবং সেগুলোকে ভীষণ ভয়ঙ্করভাবে মারা হয়েছে। এরপরেই সেখানে বেবি ফেস চলে আসে, কিন্তু সে শেরিনাকে কোথাওই খুঁজে পায় না। আর সে যখন সেখান থেকে বেরিয়ে যায়, শেরিনা একটি রক্তে ভরা ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আসে। সে নিজেকে পরিষ্কার করার পরে সেই গোডাউন থেকে বেরিয়ে আসে। সে ভাবে যে বেবি ফেস চলে গেছে, কিন্তু সে আসলে সেখানেই ছিল। আর তারপরেই সে শেরিনাকে ধরে নেয়। অন্যদিকে টাইলারকে একটি ঘরে বেঁধে রাখা হয়েছিল, আর সেখানে সে অনেকগুলো দ্য হিলস রান রেড সিনেমার রিল দেখতে পারে। এরপরেই সেখানে উইলসন চলে আসে, আর তাকে দেখে টাইলার খুব চমকে যায়। সে ভাবে যে হয়তো উইলসনই আসলে বেবি ফেস।
আর এরপরেই উইলসন তাকে 20 বছর আগের একটি সিনেমার ফুটেজ দেখায়। সেই ফুটেজে যেই অ্যাক্টর এই বেবি ফেসের রোল পালন করছিল তার অ্যাক্টিং দেখে উইলসন খুশি ছিল না, আর সেই কারণে সে নিজেই বেবি ফেসের রোলটা পালন করে। আর তখনই সে একটি কোদাল দিয়ে ওই অ্যাক্টরটাকে সত্যিকারের মেরে দেয়। আসলে সে দর্শকদের আসল মার্ডারের রূপ দেখাতে চাইছিল। আর হয়তো এই কারণেই সিনেমাটি সব জায়গা থেকে ব্যান করে দেওয়া হয়েছে এবং সেই কাস্টিং মেম্বারদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটার কারণও এটাই হতে পারে যে উইলসন সকলকে মেরে ফেলেছে। অন্যদিকে অ্যালেক্সা সেই গোডাউনে লেলোকে বেঁধে রাখে টর্চার করার জন্য, আর বেবি ফেস শেরিনাকে নিয়ে চলে যায়। কিন্তু উইলসন যদি টাইলারের সাথে থাকে তাহলে বেবি ফেসটা কি? তখনই উইলসন এটা রিভিল করে যে বেবি ফেস হচ্ছে আসলে অ্যালেক্সার ছেলে। আর তাকে যখন এই রোলটি দেওয়া হয় সে নিজের চামড়া নিজেই কেটে ফেলে এবং একটি বেবি ফেসের মুখোশ মুখে লাগিয়ে নেয়। আর তার মানে এই ছেলেটি আসলে উইলসনেরও, যখন অ্যালেক্সার বয়স 13 বছর ছিল। অন্যদিকে অ্যালেক্সা লেলোর পেট একটি মেশিনের দ্বারা চেপে দেয় আর সেটাকে কাটতে শুরু করে। তখনই উইলসন টাইলারকে নিয়ে সেখানে আসে আর এইগুলো দেখে সে একটু রেগে যায়। তখনই অ্যালেক্সা বলে যে আমিও তোমার মতন সিনেমা শুট করতে চাই। তখনই উইলসন অ্যালেক্সাকে বলে যে সিনেমা টর্চার দ্বারা নয়, ইমোশন দ্বারা চলে। তখনই সে বেবি ফেসকে ডাক দেয়, আর বেবি ফেস তখন শেরিনার রেপ করছিল। সে সেখানে আসার পরে উইলসন টাইলারকে দেখাতে চাইছিল যে আসলে মার্ডার কেমন দেখতে হয়। উইলসন বেবি ফেসকে তৈরি করে লেলোর প্রাণ নেবার জন্য, কিন্তু টাইলার তাকে বাঁচাতে চাইছিল। সেই কারণে সে উইলসনকে বলে যে এখনো অনেক লোক আছে যারা তোমার ব্যাপারে জানে না, আর আমি তোমাকে ফেমাস করে দিতে পারি। উইলসন তখনই তার কাছে এসে বলে যে আমার কারোর প্রয়োজন নেই। এরপরেই আমরা দেখতে পারি যে অ্যালেক্সা আর উইলসনের মাঝে একটু কথা কাটাকাটি হয়, আর তারপরেই অ্যালেক্সা একটি ছুরি নিয়ে লেলোকে স্ট্যাব করতে শুরু করে। আর এরপরেই সে বেবি ফেসের মুখোশটাও খুলে দেয়। তখনই উইলসন অ্যালেক্সার উপরে গুলি চালায় আর সে আহত হয়ে পড়ে। আর আহত হওয়ার ফলে সে মারা যায়। এইটা দেখে বেবি ফেস রেগে যায় এবং সে উইলসনের উপরে আক্রমণ করে। অন্যদিকে শেরিনা সেই গোডাউনের একটি অংশ ভেঙে সেখান থেকে পালিয়ে আসে, আর টাইলার নিজেকে ছাড়িয়ে তখন বেবি ফেসকে উৎসাহ দেয় যে সে যেন উইলসনকে মেরে ফেলে। আর তারপরেই সে উইলসনকে ছুরি দিয়ে মেরে ফেলে। এর পরের মুহূর্তেই বেবি ফেস টাইলারের ওপরেও আক্রমণ করে। সে তাকে মারতেই যাবে, ঠিক সেই সময় শেরিনা একটি লোহার রড তার পেটের ভেতর ঢুকিয়ে দেয় এবং সে সেখানেই মারা যায়। কিন্তু অ্যালেক্সা এখনো বেঁচে ছিল, আর সে একটি লোহার রড দিয়ে তাদেরকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরাতে টাইলার নিজেকে অনেকগুলো মৃতদেহের মাঝে খুঁজে পায়, আর সেখানে অ্যালেক্সাও ছিল। সেখানে একটি প্রজেক্টর লাগানো ছিল, আর সেই প্রজেক্টরটি অ্যালেক্সা অন করে এবং তখনই সেখানে দ্য হিলস রান রেড সিনেমাটি শুরু হতে চলেছিল। এরপরে অ্যালেক্সা টাইলারকে বলে যে তুমি যতক্ষণ বেঁচে থাকতে পারবে এই সিনেমাটা দেখতে থাকো। এরপরেই বেবি ফেসের ওই ভায়োলেন্স দেখে টাইলার পাগল হয়ে যায় আর জোরে জোরে সে হাসতে থাকে। আর এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা শেরিনাকে দেখতে পারি এবং তাকে অ্যালেক্সা বেঁধে রেখেছিল। আর তখনই সে তার পাশে ওই বেবি ফেসের মুখোশটি রাখে এবং আমরা দেখতে পারি যে শেরিনা প্রেগনেন্ট। আর এরপরেই অ্যালেক্সা তার পেটে মাথা রেখে সেই কবিতাটি পড়তে শুরু করে যেটি সে বেবি ফেসকে একসময় শুনিয়েছিল। আর এর মানে এটাই হতে পারে যে শেরিনার সেই বাচ্চাটিকে অ্যালেক্সা বেবি ফেস বানাবে, আর সে তার বাবা উইলসনের মতন সিনেমা শুট করবে। এবং তারপরেই শেরিনার একটি জোরে চিৎকারের সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়। রেলওয়ে ট্র্যাক বানানোর কাজ চলছিল। এই খোঁড়াখুড়ির কাজের সময় সেখানে ক্রুসিডার নাইটসের একটা সমাধি স্তম্ভ পাওয়া গেল। সেই স্তম্ভ খুঁজে পাওয়ার পর সেখানে ডক্টর হেনরি আসে। সে এসে দেওয়ালে কিছু চিত্র দেখতে পেল। চিত্রগুলো দেখে সে বলল সেই সমাধি স্তম্ভটা প্রাচীনকালের সব থেকে বড় এক রহস্যের উদ্ঘাটন করতে পারে, যা ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছিল। এরপর গল্পটা চলে যায় অতীতে 1127 এডি, যেখানে রাজকুমারী এমিরেটকে দেখানো হয়। সে একজন সুন্দরী, চালাক আর খুব নিষ্ঠুর একজন যোদ্ধা ছিলেন। মিশরের গদি একমাত্র দাবিদার সেই ছিলেন, কারণ সেখানকার রাজার সে একমাত্র সন্তান। কিন্তু খুব শীঘ্রই মিশরের রাজা মানে এমিরেটের বাবা অন্য একটা বিয়ে করে নেয়। তারপর তার একটা ছেলে হয় এবং সেই ছেলেটি মিশরের গদির সব থেকে বড় উত্তরাধিকার। এবং এইটা এমিরেটের সহ্য হলো না, কারণ এমিরেট মিশরের সাম্রাজ্য নিজের হাতে নিতে চেয়েছিল এবং এই কারণে সে একটি বাজে রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছিল। এবং তাই জন্য সে একটি উপদেবতা সেটকে আহ্বান করলো।
সেট তার কাছে এসে তাকে একটা ছুরি দিয়েছিল। সে সেই ছুরিটা পাওয়া মাত্রই তার পুরো শরীরটা বদলে যেতে শুরু করলো, এবং সেটা এমিরেটের এক প্রকার দ্বিতীয় জন্ম ছিল। সেই ছুরিটা দিয়ে সে নিজের বাবা ও ভাইকে মেরে ফেলে, এবং এরপর সে চাইছিল সেট যাতে মানুষের দুনিয়ায় প্রবেশ করতে পারে, এবং তার জন্য সেটকে একটি মানুষের শরীর দিতে হতো। এর জন্য এমিরেট একটি লোক বাছে, এবং সেই লোকটাকে ছুরি দিয়ে মারবার আগেই সেখানে রাজাদের সেনারা চলে আসে এবং এমিরেটকে ধরে নেয়। এমিরেটকে শাস্তি হিসাবে জ্যান্ত মামি বানিয়ে দেওয়া হলো, আর মিশরের থেকে বহু দূর তাকে সারা জীবনের মতন গভীর মাটির তলায় কবর দিয়ে দেওয়া হলো। এরপরে গল্পটা এখনকার সময় ফিরে আসে, যেখানে ইরাকে নিক এবং তার বন্ধু ক্রিসকে দেখানো হয়। এদের দুজনই ছিল ইউএস মিলিটারি সৈনিক। নিকের কাছে একটা নকশা ছিল যেটা সে একজন আর্কিওলজিস্টের থেকে চুরি করেছিল, যার সাথে সে 3 দিন আগে একটা রাত কাটিয়েছিল। এই নকশা অনুযায়ী সেই জায়গাটায় অনেক পুরনো আর অনেক দামি জিনিসপত্র ছিল, কিন্তু জিনিসগুলো তারা খুঁজে বের করতে চাইছিল যাতে সেটা তারা 2 গুণ দামের মূল্যে বিক্রি করতে পারে। এরপর দেখানো হয় তারা দুজন সেই গ্রামটায় প্রবেশ করা মাত্র তাদের উপরে হামলা হয়ে যায়, যার কারণে নিকের বন্ধু ক্রিস নিজের জীবন বাঁচাতে এয়ারফোর্সের সাহায্য চেয়ে পাঠায়। তারপর সেখানে ইউএস আর্মিরা এসে তাদের বাঁচিয়ে নেয়, এবং এরপরে দেখানো হয় সেখানে জেনিফার আসে। জেনিফার হলো সেই মহিলাটি যার থেকে নিক সেই নকশাটা চুরি করেছিল। জেনিফার সেখানে এসে নিককে একটি চড় মারলো এবং তার থেকে নকশাটা ফেরত চাইলো, কিন্তু নিক সেটাতে রেগে যায়। কিন্তু তখনই জেনিফার দেখতে পেল সেখানে হামলা হওয়ার সময় মাটির তলায় একটা অনেক বড় গর্ত তৈরি হয়ে গেছিল, যেটা পুরনো দিনের কোনো গঠন ছিল। সে নিক আর ক্রিসকে তার সাথে নিয়ে সেই গর্তে প্রবেশ করলো, যেখানে নিকের হাতে জলের একটা ফোঁটা পড়লো। কিন্তু যখন জেনিফার সেই ফোঁটাটা লক্ষ্য করলো, সে দেখলো যে সেটা জল নয় বরং পারদ, যেটা মাটিতে পড়বার পর আরো নিচের দিকে যাচ্ছিল। তারা 3 জন মিলে তখন নিচে গেল এবং একটি পারদের কুয়ো দেখতে পেল। এরপরে তারা দেখতে পায় যে 6 জন গার্ড সেই কুয়োর নিচের দিকে তাকিয়েছিল। কুয়োটার ভেতরে কিছু দড়িও ছিল, যা দেখে জেনিফার বুঝে গেল এটা কোনো সমাধি স্তম্ভ নয় বরং এক প্রকার জেল ছিল। কুয়োটায় পারদ এই কারণেই ছিল কারণ পারদ অশুভ শক্তিদের কমজোর করে দিতে পারে, কিন্তু এখনো তাদের এই রহস্যের উদ্ঘাটন করা বাকি ছিল। তখনই নিক একটা দড়িতে গুলি মারে। দড়িটা ছিঁড়ে যাওয়া মাত্রই ওপর থেকে একটা ভারী জিনিস নিচে পড়তে শুরু করে, এবং জলের ভেতরে যেই মূর্তিটা ছিল সেটা বাইরে আসতে শুরু করে। সেটা আসলে ছিল এমিরেটের মূর্তি, যাকে হাজার হাজার বছর আগে জ্যান্ত মামি বানিয়ে কবর দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেটা বাইরে আসতেই সেখানে অনেকগুলো মাকড়সা আসতে থাকে। তাদের মধ্যে একটা মাকড়সা ক্রিসকে কামড়ে দেয়। পরের মুহূর্তেই নিক কিছু দৃশ্য দেখতে পায়। সে এমিরেটকে মরুভূমিতে দেখতে পায়। এমিরেট তাকে বলে যে তুমি আমাকে মুক্তি দিয়েছো এবং এখন তুমি আমার, আমি তোমায় বেছে নিয়েছি। পরের মুহূর্তেই নিকের জ্ঞান ফিরল, এবং তারপর তারা সেখান থেকে সেই মূর্তিটা নিয়ে উড়োজাহাজে করে সেখান থেকে রওনা দেয়। নিকের বন্ধু ক্রিস, যাকে সেই মাকড়সাটি কামড়েছিল, তার শরীরে এমিরেট এখন কবজা করে নিয়েছিল। ক্রিস এখানে সবাইকে একটা ছুরি দিয়ে আক্রমণ করতে শুরু করে, যার কারণে নিককে নিজের বন্ধুকে বাধ্যতামূলক গুলি মারতে হলো। এবং তখনই দেখা যায় যে হাজারে হাজারে কাকের দল সেই উড়োজাহাজটির ওপর আক্রমণ করতে থাকে, এবং ঠিক তখনই নিক জেনিফারকে একটি প্যারাশুট করে সেখান থেকে বাইরে বার করে দেয়, কিন্তু সে নিজে প্লেনটির ভেতরেই থাকে এবং তার মৃত্যু হয়ে যায়। এরপরে আমাদের দেখানো হয় সেই মৃতদেহর ঘরটা, যেখানে সব মৃতদেহগুলো ছিল যারা প্লেন ক্র্যাশে মারা গেছে। কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় নিক দাঁড়িয়ে পড়লো। তার শরীরে একটা আঁচড় এবং দাগও ছিল না। এবং এরপর যখন জেনিফার আর ডক্টর তাকে দেখলো, তারা দুজনেই খুব আশ্চর্য হয়ে গেল, কারণ সবাই মেনে নিয়েছিল যে নিকও মারা গেছে। এরপরে নিক যখন বাথরুমে যায়, তখন সেখানে তার বন্ধু সেই ক্রিসকে দেখতে পায়, যাকে সে গুলি করে মেরে ফেলেছিল। সে নিকের সামনে এসে বলল, আমরা দুজনেই অভিশপ্ত। এমিরেট তোমাকে বেছে নিয়েছে, আর যার জন্যই তুমি প্লেন ক্র্যাশে মারা যাওনি। খুব জলদি এমিরেট তোমাকে সেই ছুরি দিয়ে মারবে, যেটা তাকে সেই অভিশপ্ত দেবতা সেট দিয়েছিল, আর তারপর সেট তোমার শরীরে কবজা নেবে। নিক সেখান থেকে বেরিয়ে গেল। সে আজব আজব জিনিস দেখতে পাচ্ছিল, যেখানে একটা জানোয়ার তার পিছু নিচ্ছিল এবং ইঁদুররা তাকে আক্রমণ করছিল, এবং সে কোনো গাড়ির তলায় চাপা পড়ার আগেই জেনিফার তাকে বাঁচিয়ে নিয়েছিল। নিক জেনিফারকে সবকিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে তার কথা বুঝলো না। নিক বলল, আমি সেই জায়গাটাতে যেতে চাই যেখানে সেই প্লেনটা ভেঙে পড়েছিল, যেখানে এমিরেটের সেই মূর্তিটা রয়েছে। এবং তারপরেই দুজন মিলে রওনা দিল সেই জায়গাটার উদ্দেশ্যে। অন্যদিকে দেখানো হয় যে এমিরেট এবার সেখান থেকে বেরিয়ে এসেছিল, আর এখন সে লোকেদের মেরে নিজের মানব দেহ ফিরে পাচ্ছিল। এরপরে নিক আর জেনিফার সেই জায়গাটায় পৌঁছালো, আর তারা যখন এগোচ্ছিল তখনই একটি ছায়া মূর্তি এসে নিককে নিয়ে অদৃশ্য হয়ে যায়।
এবং নিককে কিছু জম্বিজরা ধরে নিয়ে গেছিল। তারা সেই জম্বিজরাই ছিল যাদের এমিরেট মেরে মানুষের দেহ পেয়েছিল। এরপর এমিরেটও সেখানে চলে আসে এবং তার হাতে সেই ছুরিটি ছিল যেটা তাকে 1000 বছর আগে সেই অশুভ দেবতা সেট দিয়েছিল। এবং সে সেই ছুরিটা দিয়ে নিককে মারতেই যাচ্ছিল, কিন্তু তখন সে লক্ষ্য করে যে তার উপরে একটা মণি লাগানো ছিল, কিন্তু তখন সেটা ছিল না। আর এবার সে যদি বিনা মণিতে নিককে মারতো তাহলে সে সেটকে কখনোই নিকের শরীরে ফেরাতে পারতো না। তখনই সেখানে জেনিফার চলে আসে, যাকে দেখে এমিরেটের দৃষ্টি সরে যায় এবং তখনই এমিরেট জেনিফারকে মারতে যায়, কিন্তু সেই মুহূর্তেই নিক সেই ছুরিটা নিয়ে এমিরেটকে মেরে দেয় এবং জেনিফারকে সেখান থেকে নিয়ে পালায়। এমিরেট তাদের ওপর আবার আক্রমণ করলো, কিন্তু তখনই সেখানে ডক্টর হেনরির সৈন্যরা এসে পড়ল এবং তারপর এমিরেটকে নিজের কবজায় নিয়ে নিল এবং নিক আর জেনিফারকে ডক্টর হেনরির কাছে নিয়ে গেল। এবং এরপরেই নিক জানতে পারলো যে জেনিফার ডক্টর হেনরির জন্য কাজ করত। এখানে এমিরেটকে বেঁধে রাখা হয়েছিল আর তার শরীরে অনবরত পারদ ঢালা হচ্ছিল যাতে তার শক্তি ক্ষয় হয়। এবং এরপর ডক্টর হেনরি তার শরীরে চিরফাড় করে তার রিসার্চ করবে এবং তখনই এমিরেট নিককে বলে যে তুমি এই অভিশাপ থেকে বাঁচতে পারবে না। খুব শীঘ্রই তুমি একজন জীবন্ত দেবতাতে পরিণত হবে, যার বয়স চিরজীবনের জন্য সমান থাকবে, আর আমি তোমার রানী হয়ে থাকবো। কিন্তু নিক এইসব একদমই পছন্দ করছিল না। ঠিক তখনই এমিরেট সেখানকার একটি গার্ডের কানের ভেতর একটি পোকা দিয়ে তাকে বশ করে নিল এবং সেই গার্ডটি সব মেশিনগুলো ভাঙচুর করে দিল, যার ফলে এমিরেট নিজেকে মুক্ত করে নিল। জেনিফার নিককে বলল যে আমি জানি এইসবের শেষ কি করে হবে, সেই মণিটাকে ভাঙতে হবে যেটা সেই ছুরির ওপরে লাগানো ছিল, আর আমি জানি সেই মণিটি কোথায়। আর এরপর তারা দুজন মিলে বাইরে বেরিয়ে পড়ল এবং এরপর দেখানো হয় এমিরেট উপদেবতাদের সাহায্যে পুরো লন্ডনকে বালির শহরে পরিণত করলো। নিক আর জেনিফার সেই আন্ডারগ্রাউন্ড টানেলটার ভেতর প্রবেশ করলো যেখানে এই গল্পটি শুরু হয়েছিল এবং যেখানে সেই ক্রুসাইডার নাইটসের স্তম্ভ পাওয়া গেছিল। ক্রুসাইডারের কবরের ভেতরে সেই মণিটা ছিল যেটা সেই ছুরিটার ওপরে লাগতো, যেটা তখন ডক্টর হেনরির লোকেদের কাছে ছিল। এমিরেট তার শক্তি দিয়ে ক্রুসাইডার নাইটসের যতগুলো মামি ছিল তার সবগুলোকেই জ্যান্ত করে ফেললো আর সেখানে সবাইকে মেরে ফেললো। আর এরপর দেখানো হয় এমিরেট সেখানে আসে এবং সেই মণিটাকে সে নিয়ে নিজের ছুরিতে লাগিয়ে নেয়। অন্যদিকে দেখানো হয় নিক আর জেনিফারকে, যাদের পিছনে মৃতদেহগুলো পড়েছিল। নিক আর জেনিফার দুজনই জলে পড়েছিল এবং তারা বাইরে আসার আগেই এমিরেট সেখানে চলে আসে এবং জেনিফারকে জলের গভীরে নিয়ে চলে যায়। যদিও নিক তাকে বাঁচিয়ে নিয়ে জলের ওপরে চলে আসে, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। এমিরেট এবার নিককে মেরে নিজের উদ্দেশ্য পূরণ করবে, কিন্তু নিক তখনই সেই ছুরিটি কোনোভাবে কেড়ে নেয় এমিরেটের থেকে এবং সেই মণিটি ভেঙে দেওয়ার আগেই এমিরেট তাকে বলল তুমি একজন জীবন্ত দেবতা হয়ে থাকতে পারবে, মৃত্যুর ওপর তোমার কবজা থাকবে। এবং এইটা শুনেই নিক নিজের শরীরে ছুরিটি বসিয়ে দেয়, যার ফলে তার শরীরের মধ্যে সেই অশুভ দেবতা সেটের সব শক্তি এসে যায়। এরপর নিক এমিরেটের সামনে এসে দাঁড়ায়, কিন্তু যখনই সে জেনিফারের মৃতদেহটা দেখে তার চেতনা ফিরে আসে আর সে এমিরেটকে সাহায্য না করে তাকে মেরে ফেলে এবং এর সাথেই সে জেনিফারকেও বাঁচিয়ে তোলে। তার কারণ নিক সেই ছুরিটি নিজের শরীরে বসিয়েছিল শুধুমাত্র জেনিফারকে বাঁচানোর জন্য। এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ডক্টর হেনরি সেখানে আসে এবং এসে জেনিফারকে বলে যে আমরা জানি না নিক তার এই শক্তিটি শুভ কাজে ব্যবহার করবে নাকি অশুভ কাজে। গল্পের শেষে নিককে মিশরের মরুভূমিতে দেখা যায়। সে তার সেই বন্ধু ক্রিসকেও বাঁচিয়ে নিয়েছিল এবং তারা একটি অজানা সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এর সাথেই গল্পটি এখানে শেষ হয়ে যায়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। কিছু এক্সপেরিমেন্ট করছে এবং এক্সপেরিমেন্টের শেষে আমরা দেখতে পাই দুজন জেনেটিক ইঞ্জিনিয়ারকে, ক্লাইভ নিকোলিস এবং এলসা কাস্টকে। তারা দুজন নার্ড কোম্পানির হয়ে কাজ করত, যার ফুল ফর্ম হলো নিউক্লিক এক্সচেঞ্জ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কোম্পানিটা জন্তুদের জন্য ওষুধ তৈরি করে এবং জন্তুদের ওষুধ বানানোর জন্য তারা CD356 নামক এক প্রোটিনের খোঁজে ছিলেন। এই কারণে তারা নানা ধরনের জন্তুদের ডিএনএ মিলিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এরপরে আমরা দেখতে পাই তারা এক্সপেরিমেন্ট করতে করতে নানা ধরনের জন্তুর ডিএনএ নিয়ে এক অদ্ভুত রকমের জন্তুর আবিষ্কার করেছিলেন, যার নাম ছিল ফ্রেড। সে পুরুষ লিঙ্গ ছিল। তারা ফ্রেডকে একটা গ্লাসের বাক্সর ভেতর বন্দি করে রেখেছিল। সেখানে ফ্রেডকে জিঞ্জারের সাথে রাখা হয়। জিঞ্জারকেও তারা এক্সপেরিমেন্টের সময় ফ্রেডের আগে বানিয়েছিল এবং জিঞ্জার একজন স্ত্রীলিঙ্গ। এরপরে আমরা দেখতে পাই ফ্রেড আর জিঞ্জার একে অপরের সাথে ভালোবেসে মিশতে শুরু করে। এলসা ও ক্লাইভের এই এক্সপেরিমেন্টটা সফল হয়েছিল। এরপর এলসা ও ক্লাইভ তাদের কলিগ উইলিয়াম ওয়ার্লোর সাথে তাদের এক্সপেরিমেন্টের বিষয়ে কথা বলতে কোম্পানি হেড জোয়ান করটের কাছে যায়।
সেখানে গিয়ে তারা বলে যে তারা বিভিন্ন ধরনের জন্তুর ডিএনএ মিলিয়ে একটা অদ্ভুত ধরনের জন্তুর সৃষ্টি করেছে, তাদের নাম ফ্রেড এবং জিঞ্জার, এবং তাদের প্রোটিন দিয়ে জন্তুদের ওষুধ বানানো যাবে। এবার তারা চায় আগে বানানো জন্তুদের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিশিয়ে এলজাইমা এবং ক্যান্সারের জন্য ওষুধ বানাতে। জন করড কিছুক্ষণ ভাবার পর বলে যে বোর্ড মেম্বাররা তোমাদের এক্সপেরিমেন্টের ওপরে খুবই খুশি এবং তারা এবার ফেজ 2 এর দিকে এগোতে চায়। তারা জিঞ্জার আর ফ্রেডের থেকে পাওয়া প্রোটিন থেকে ওষুধ বানাতে চায়। এরপর জন করড ক্লাইভ এবং এলসাকে বলে যে তাদের কোম্পানি সমস্ত ল্যাব বন্ধ করে শুধু ফ্রেড আর জিঞ্জারের থেকে পাওয়া প্রোটিন দিয়ে ওষুধ বানাতে শুরু করবে। তখনই এলসা জন করডকে বলে, আমরা যদি এই এক্সপেরিমেন্টটাকে এখন না করি তাহলে অন্য কেউ কিন্তু খুব সহজেই এই এক্সপেরিমেন্টটা করে ফেলবে। জন করড তখন বলে, আপাতত তোমরা ফ্রেড এবং জিঞ্জারের প্রোটিন নিয়ে কি করে ওষুধ তাড়াতাড়ি বানিয়ে মার্কেটে আনা যায় সেটা নিয়ে ভাবো, আর তোমরা যদি এইটায় সফল হও তাহলে পরে আমরা মানুষের ওপরেও এক্সপেরিমেন্ট করব। কিন্তু এলসা ও ক্লাইভ তাদের জীবনের 5টা বছর শুধু জন্তু থেকে প্রোটিন বার করেই নষ্ট করতে চায় না। এরপর তারা লুকিয়ে এই এক্সপেরিমেন্টটা শুরু করে এবং এলসা ক্লাইভকে একটা অজানা মহিলার ডিএনএ দেয়, দিয়ে তারা দুজন এই এক্সপেরিমেন্টটা শুরু করে। কিন্তু তাদের এক্সপেরিমেন্ট সফল হয় না। তখনই এলসা ক্লাইভকে বলে হয়তো মানুষের ডিএনএ জন্তুদের ডিএনএর সাথে মিশতে চায় না। এরপরে তাদের এক্সপেরিমেন্টগুলো পরপর অসফল হয়, কিন্তু তারপর এলসা আর একটা অজানা মহিলার ডিএনএ ক্লাইভকে দেয় এবং ক্লাইভ যখন পরীক্ষা নিরীক্ষা শুরু করে ডিএনএটা নিয়ে, তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে যায়, যাতে তারা দুজন খুব আনন্দিত হয়ে যায়। এরপরে এলসা ওই ডিএনএটাকে নিয়ে একটা অন্য ঘরে যায়। ক্লাইভের মানা করা সত্ত্বেও ডিএনএটাকে এলসা একটা আর্টিফিশিয়াল গর্ভের ভেতর ঢুকিয়ে দেয়। ক্লাইভ এলসাকে বারণ করে এটা করার জন্য। এলসা তখন বলে সে শুধু ডিএনএটা বাঁচতে পারে কিনা সেটা দেখার জন্যই এইটা করেছে, আর এক্সপেরিমেন্ট শেষ হওয়ার আগেই একে মেরে দেবো। ক্লাইভ তখন বলে কাউকে জীবিত করে আবার মেরে ফেলা বড় অপরাধ। এলসা তখন বলে প্রতিদিন কত মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় আমরা কত মানুষের প্রাণ বাঁচাতে পারবো। এরপরে ক্লাইভ রাজি হয়ে যায় এবং এক্সপেরিমেন্টটা তারা এগিয়ে নিয়ে যায়। এরপরে তারা দেখে ডিএনএটার গ্রোথ খুবই তাড়াতাড়ি হওয়া শুরু হয়ে গেছে। যেখানে কয়েক মাস সময় লাগার কথা সেখানে কয়েক দিনের মধ্যেই সে বেরিয়ে আসতে চাইছে। এলসা যখন তাকে বার করার জন্য হাতটা ভেতরে ঢোকায় তখন এলসার হাতটা সে ভেতরে টেনে নেয়। ক্লাইভ তখনই কাঁচটা ভেঙে এলসার হাতটাকে বাইরে বার করে নেয় এবং তখনই দেখা যায় ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের জন্তু বেরিয়ে আসছে, যেটার একটা অদ্ভুত রকমের লেজও ছিল। সেটা না মানুষের মতন ছিল এবং না জন্তুর মতন ছিল। ক্লাইভ সেই জন্তুটাকে মারতেই যাবে, তখনই এলসা বলে যে না, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সেই জন্য তারা ওইটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয় এবং এরপরে ওইটার বিষয়ে জানার জন্য যখন ওকে অজ্ঞান করে ব্রেন স্ক্যান করে তখন দেখে সে একটা স্ত্রীলিঙ্গ এবং তার বয়স দ্রুত বাড়ছে, সে আপনা আপনি মারা যাবে। এলসা ক্লাইভকে বলে যে আমরা ওর লাইফের থেকে অনেক কিছু শিখতে পারবো, আর শেষ পর্যন্ত ওরা দুজন ওইটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এরপরে এলসা ও ক্লাইভ ওই অদ্ভুত জন্তুটির গতিবিধি নজর রাখতে শুরু করে এবং তারা দেখে ওইটা 1 মাসের মধ্যেই অনেক বড় হয়ে গেছে এবং তার 2টো হাতও বেরিয়ে গেছে এবং ওটার ব্রেন স্ক্যান করার পরে দেখা যায় ওটা একটা মানুষের ব্রেনের মতোই বড় হচ্ছে। এরপরে এলসা যখন ওকে নিজের নাম শেখাতে যায় তখন সে এলসার জামায় নার্ড লেখাটাকে পড়ে লিখে ফেলে। এরপরে এলসা ওর নাম ড্রেন রেখে দেয়, যেটা নার্ড শব্দটাকে উল্টালে হয়। ক্লাইভ এসে তখন এলসাকে বলে তুমি তো ওর খেয়াল এমনভাবে রাখছো যেন ও তোমার নিজের কেউ, এবং ক্লাইভ তখন বলে যে এই বিল্ডিংয়ে কিন্তু এবার কাজ শুরু হচ্ছে। এলসা তখন ওটাকে গোডাউনে নিয়ে যাবার চিন্তা ভাবনা করে, কিন্তু ক্লাইভ এবং এলসার এই এক্সপেরিমেন্টের বিষয়ে ক্লাইভের ভাই গেভিনও জানতে পেরে গেছে। এরপরে তারা দুজন ড্রেনকে নিয়ে নিচে গোডাউনে চলে যায়। সেখানে গিয়ে ড্রেন খুব অসুস্থ হয়ে পড়ে, তার গায়ে জ্বর চলে আসে। ক্লাইভ তখন ড্রেনকে জলের ভেতর ডুবিয়ে রেখে তার প্রাণ বাঁচিয়ে নেয়, কারণ ক্লাইভ জানতো যে ড্রেনের ভেতর মাছের গুণ আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই নার্ডের শেয়ার হোল্ডারদের জিঞ্জার এবং ফ্রেডের বিষয়ে জানানোর জন্য একটি প্রেজেন্টেশন রাখা হয়। এলসা এবং ক্লাইভ সেখানে আসা সকল ব্যক্তিকে জিঞ্জার এবং ফ্রেডের সাথে আলাপ করায়। এরপরে তাদের দুজনকে একটি কাঁচের বাক্সেতে রাখা হয়। এরপরে আমরা যেরকম সিনেমার শুরুতে দেখেছিলাম যে তাদের দুজনকে একসাথে রাখার পর তারা একে অপরের সঙ্গে ভালোবেসে মেলামেশা করছিল, কিন্তু এইখানে সবকিছু উল্টো হয়ে যায়। তারা একে অপরের সাথে মেলামেশা করার বদলে তারা একে অপরকে মেরে ফেলতে লাগলো এবং সেইটা দেখে সেখানে আসা সকল ব্যক্তিরা খুবই ঘাবড়ে গেছিল। এরপরে এলসা ও ক্লাইভকে আমরা বোর্ড মিটিংয়ে বসতে দেখি। তখন ক্লাইভ বলে যে জিঞ্জার যে একজন স্ত্রীলিঙ্গ ছিল তার ভেতরে কিছু হরমোনাল চেঞ্জের জন্য সে একজন পুরুষ লিঙ্গে পরিণত হয়ে গেছিল, এবং ওই জন্য যখন দুজন পুরুষকে একসঙ্গে রাখা হয়েছিল কাঁচের বাক্সে তখন তারা একে অপরকে নিজেরাই মেরে ফেলে। এলসা এই এক্সপেরিমেন্টটাকে আবার করতে বলে, কিন্তু তাদের এই অসফলতার কারণে তাদেরকে এই এক্সপেরিমেন্ট করতে মানা করা হয়।
এবং যেমন করেই হোক CD356 নামক প্রোটিনের খোঁজ করতে বলা হয়। এরপর দেখা যায় ড্রেন খুবই বড় হয়ে গেছে এবং তার লেজটাও বিশাল বড় হয়ে গেছে, এবং এবার সেখানে ড্রেনকে অন্যদের দেখে ফেলার ভয় ছিল। সেই কারণে ড্রেনকে এলসার ফার্ম হাউসে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেখানে যাওয়ার সময় ড্রেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং ড্রেনকে যখন তারা দুজন খুঁজে পায় তখন দেখে ড্রেন একটি খরগোশের মাংস খাচ্ছে, এবং সেটা দেখে এলসা খুবই রেগে যায়। এরপরে তারা দুজন ড্রেনের খেয়াল রাখছিল এবং কোম্পানিতে CD356 নামক প্রোটিনের খোঁজও চালিয়ে যাচ্ছিল। এরপরে দেখা যায় ড্রেন আর এলসার কথা শুনছিলই না, সে একটা অদ্ভুত রকমের ব্যবহার করা শুরু করেছিল। একবার ড্রেন ছাদে লাগা কাঁচ ভেঙে উপরে চড়তে শুরু করে। এলসা এবং ক্লাইভও যখন ওকে আনতে ছাদে চড়ে তখন দেখে ওর পিঠে পাখনা গজাচ্ছে। তারপরে আমরা দেখি ক্লাইভ যখন ড্রেনের কাছে এসছে, ড্রেন তখন ক্লাইভকে জড়িয়ে ধরে নেয়। একদিন ক্লাইভ অফিসে চলে যায়, কিন্তু এলসা ড্রেনের খেয়াল রাখার জন্য ফার্ম হাউসে থেকে যায় এবং সে ড্রেনের মেকআপও করে। এলসা ড্রেনের বানানো কিছু আঁকাও দেখে, কিন্তু ড্রেন তখন তার থেকে সেটা ছিনিয়ে নেয়। এরপরে দেখা যায় একদিন ড্রেন একটা বিড়ালের সাথে বসে খেলছিল, কিন্তু এলসা সেটা দেখতে পেয়ে সেই বিড়ালটাকে ড্রেনের থেকে নিয়ে নেয় এবং তার জন্য ড্রেনের খুব মন খারাপ হয়। এরপরে ক্লাইভ সেই ফার্ম হাউসে এসে দেখে ড্রেনের খুবই মন খারাপ, এবং সেই জন্য ক্লাইভ তখন গান চালিয়ে একসাথে নাচতে শুরু করে, এবং হয়তো ড্রেন ক্লাইভের প্রতি আকর্ষিত হচ্ছিল। এবং ক্লাইভ এবার এটা জেনে গেছে যে এক্সপেরিমেন্টের জন্য যেই ডিএনএটা দেওয়া হয়েছিল সেটা আর কারোর নয়, এলসার নিজের, এবং সেই কারণে ক্লাইভ এলসার উপর রেগে যায়। এরপরে এলসা একদিন ড্রেনের জন্য বিড়ালটাকে নিয়ে আসে, কিন্তু বিড়ালটাকে দেখে ড্রেন লেজ দিয়ে মেরে ফেলে এবং এলসার সাথেও একটি অদ্ভুত ধরনের ব্যবহার করতে শুরু করে। এবং ড্রেন যখন সেখান থেকে পালাতে যায়, এলসা তাকে অজ্ঞান করে বেঁধে দেয় এবং তার লেজটা কেটে দেয়, যাতে আর ড্রেন কাউকে ক্ষতি না করতে পারে। এরপরে যখন ক্লাইভ আসে তখন তার এসব ভালো লাগে না এবং সে ড্রেনের হাত পা বাঁধন থেকে মুক্ত করে। এরপরে আমরা দেখতে পাই এলসার ল্যাবে উইলিয়াম ওয়ার্লোকে বলে সে জন্তুদের ওষুধ বানানো CD356 নামক প্রোটিনের খোঁজ করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাই ক্লাইভ আর ড্রেন যখন একসাথে ফার্ম হাউসে ছিল তখন তারা শারীরিক সম্পর্কতে জড়িয়ে যায়, এবং তখনই এলসা সেটা দেখে ফেলে এবং সেখান থেকে রেগে চলে যায়। তারপরে ক্লাইভ এলসার সাথে দেখা করতে আসে এবং এসে ক্ষমা চায়। তখনই এলসা ক্লাইভকে বলে যে ড্রেনের শরীরে CD356 নামক প্রোটিনটা রয়েছে, যেটা জন্তুদের ওষুধ বানানোর কাজে আসবে। এরপরে তারা যখন ফার্ম হাউসে পৌঁছায় গিয়ে দেখে ড্রেন মারা যাচ্ছিল। ড্রেনের মারা যাবার পর ক্লাইভ আর এলসা তাকে মাটিতে কবর দিয়ে দেয়। উইলিয়াম ওয়ার্ল্ডোকে এলসা যেই প্রোটিনের স্যাম্পেলটা দিয়েছিল সেখানে একটি মানুষের ডিএনএ খুঁজে পেয়ে উইলিয়াম ওয়ার্ল্ডো গেভিনকে নিয়ে এলসার ফার্ম হাউসে পৌঁছে যায়। এলসা তখনই জানায় যে ড্রেন মারা গেছে এবং তখনই সেখানে জোরে হাওয়া দেয়। তারপরে তারা দেখে যে উইলিয়াম ওয়ার্ল্ডো আর সেখানে নেই। উইলিয়াম ওয়ার্ল্ডোকে একটি গাছের উপর মৃত অবস্থায় দেখা যায়। এরপরে তারা ড্রেনকে ফার্ম হাউসের ছাদে দেখতে পায়। তাদের সঙ্গে তখন যা ঘটছিল তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু তারা তিনজন তখন খুবই আতঙ্কে ছিল। ঠিক সেই সময় ড্রেন গেভিনকেও নিয়ে চলে যায়। ক্লাইভ গেভিনকে তখন খুঁজতে শুরু করে। এলসা ক্লাইভকে তখন বলতে শুরু করে যে ফ্রেড আর জিঞ্জারের সাথে যেটা হয়েছিল সেটাই ড্রেনের সাথে হয়েছে, তার মানে ড্রেন এখন স্ত্রীলিঙ্গ থেকে পুরুষ লিঙ্গে পরিণত হয়েছে। ক্লাইভের টর্চটি জলের ভেতর পড়ে যায় এবং ক্লাইভ যখন সেই টর্চটাকে খুঁজতে শুরু করে ক্লাইভকে টেনে ড্রেন জলের ভেতর ঢুকিয়ে নেয়, এবং তার কিছুক্ষণ পরে ক্লাইভ সেই জলের ওপর ভেসে ওঠে এবং তখনই ড্রেন সেই জল থেকে বেরোয় এবং আমরা দেখতে পাই তার সেই কাটা লেজটাও এখন ঠিক হয়ে গেছে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ড্রেনকে দেখে এলসা খুবই ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, এবং দৌড়াতে দৌড়াতে মাথায় আঘাত লাগার কারণে এলসা মাটিতে পড়ে যায়। তখন সেখানে ড্রেন চলে আসে এবং ড্রেনের তখন লিঙ্গ পরিবর্তন হয়ে গেছিল। তখন সে এলসাকে ধর্ষণ করতে যায়। এরপরে ক্লাইভের যখন জ্ঞান ফেরে সে এলসাকে বাঁচানোর জন্য একটা কাঠের টুকরো ড্রেনের পিঠের ভেতর ঢুকিয়ে দেয়। ড্রেন তখন পাশে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই ড্রেন তার শরীর থেকে কাঠের টুকরোটা বার করে ক্লাইভের উপরে আক্রমণ করতেই যাবে, তখনই সেখানে এলসা চলে আসে এবং একটি বড় পাথর নিজের হাতে তুলে নেয়। কিন্তু তার আগেই ড্রেন নিজের লেজ দিয়ে ক্লাইভকে মেরে ফেলে, এবং সেইটা দেখে এলসার খুবই রাগ ধরে যায় এবং ড্রেনের মাথায় পাথর দিয়ে জোরে আঘাত করে যাতে ড্রেন মারা যায়। এরপরে সিনেমাটির শেষে আমরা দেখতে পাই ড্রেনের শরীরে CD356 নামক প্রোটিনের সংখ্যা অনেক বেশি ছিল, যাতে ওদের কোম্পানির অনেক লাভ হয়েছে, এবং এলসাকে এই এক্সপেরিমেন্টের দ্বিতীয় ধাপ এগোনোর জন্য একটি বড় টাকার অঙ্ক পুরস্কার হিসাবে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই এলসা আসলে প্রেগনেন্ট এবং তার গর্ভে ড্রেনের হাইব্রিড শিশু বড় হচ্ছিল।
জন করট তখন এলসাকে বলে যে এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে কিন্তু তুমি প্রাণও হারাতে পারো, তুমি যদি চাও এই এক্সপেরিমেন্টটাকে এখানেই বন্ধ করতে পারো। কিন্তু এলসা এই এক্সপেরিমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। রিলিজ করা একটি সায়েন্স ফিকশন মুভি কোমা নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতেই একটা লোক ঘুম থেকে উঠে সামনে একটা শহরের মডেল দেখতে পেল। সেই লোকটা আর কিছু মনে পড়ছিল না, সে কে ছিল আর সে সেইখানে কি করছিল। আর ঠিক তখনই ঘরটার সবকিছু পরিবর্তন হয়ে যেতে শুরু করলো। সে দৌড়ে ঘরটা থেকে বেরিয়ে গেল। বাইরে দেখতে পেল পুরো শহরটা ধ্বংস হয়ে গেছে। এখানে সবকিছু যেন নিয়মের বাইরে ঘটছিল। সে অদ্ভুত অদ্ভুত লোকজন দেখতে পাচ্ছিল, বাড়িগুলো যেন হাওয়াতে ভাসছিল। ভিক্টরের সাথে ঠিক কি ঘটছিল তখন সে বুঝে উঠবার আগেই তার সামনে একটা বড় ছায়ামূর্তি চলে আসে। সে ভিক্টরের উপর আক্রমণ করে বসলো আর সে ভিক্টরকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই আরো 3 জন লোক সেখানে চলে আসে এবং তারা কোনো রকম ভিক্টরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেই ছায়া মূর্তিটা তাদের পিছু তখনও ছাড়েনি। তারা পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে রাস্তাটা শেষ হয়ে গেছিল। ভিক্টরের সাথে আরো 3 জন যারা ছিল তারা তখন ভিক্টরকে বলে তুমি এখন থেকে ঝাঁপ মারো, কিন্তু ভিক্টর খুবই ভয় পাচ্ছিল। তার কারণ সেটা একটা গভীর খাদ ছিল। তখনই ওই 3 জন লোকের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে দেয় এবং ভিক্টর সেই খাদে পড়ে যায়। তারপর দেখা যায় সে একটি বাজারে গিয়ে ওঠে। এরপর এক এক করে বাকি 3 জনও সেখানে গিয়ে পৌঁছালো, কিন্তু তখনও সেই কালো ছায়া মূর্তিটা তাদের পিছন ছাড়েনি এবং ঠিক সেই কারণে আরো 3 জন যারা ভিক্টরকে বাঁচাতে গেছিল তাদের মধ্যে একজনকে প্রাণ দিতে হলো। তারপর তারা সেখান থেকে চলে যায়। ভিক্টর সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কে আর এই জায়গাটা আসলে কি। তখন সেই মেয়েটা জবাবে বলল আমার নাম ফ্লাই, আর যে আমার সাথে আছে তার নাম হলো ফ্যান্টম। আসলে তুমি আছো কোমাতে। এখানে তুমি যা দেখছো এবং পড়ছো সেই সবকিছুই কেবলমাত্র তোমার স্মৃতি, সেই লোকগুলোর স্মৃতি যারা কোমাতে আছে। কোমায় চলে যাওয়ার পর মানুষ এই দুনিয়ায় প্রবেশ করে এবং তার স্মৃতিতে যা যা হয় তা সবকিছু এই দুনিয়াতেও হয়। নানা রকম লোকের স্মৃতিতে নানা রকম জিনিস ঘটে এবং তার সব কিছু এই দুনিয়াতেও হয় এবং যার কারণে এই দুনিয়াটি আনস্টেবল, অর্থাৎ অস্থিতিশীল। এরপরে ফ্লাই দেখতে পায় ভিক্টরের মাথায় একটা ছোট চোট ছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল এবং ফ্লাই তখন তার নিজের শক্তি দিয়ে সেটাকে ঠিক করে দেয়। তারপর ভিক্টরকে হাওয়াতে ভাসা একটা বাড়ি দেখালো এবং ভিক্টরকে বলল সেখানেই আমরা থাকি। তারপর তারা একটা বাসের ভেতরে ঢোকে যেটা অনেক পুরনো ছিল এবং তারপর যখন তার পিছন দরজা দিয়ে বেরোলো তখন তারা সেই বাড়িটায় পৌঁছে গেছে। আসলে সেই বাসটাই ছিল ওই বাড়িতে পৌঁছানোর রাস্তা। এখানে পৌঁছে ভিক্টর তাদের জিজ্ঞেস করলো যে সেই কালো মূর্তি ছায়াটা কি ছিল এবং আমাদের সবাইকে মারতে চাইছিল কেন। ফ্লাই তখন জবাব দেয় যে কোমাতে আসার পর যদি কারোর মৃত্যু হয়ে যায় তবে সে রিপারে পরিবর্তন হয়, অর্থাৎ ওই কালো ছায়াতে পরিবর্তন হয়। তারপর ফ্লাই ভিক্টরকে তার ঘর দেখালো যেটা পুরোপুরি খালি ছিল আর সে ভিক্টরকে বলল তুমি যা যা স্বপ্নে দেখতে থাকবে তোমার এই ঘরে ঠিক তাই তাই ভরতে থাকবে। তার মানে ভিক্টর স্বপ্নে যা যা মনে করবে এবং যা যা দেখবে সেই সব কিছু এই দুনিয়াতে জুড়তে থাকবে এবং এরপরে দেখা যায় যে ঠিক তেমনটাই ঘটে। ভিক্টর স্বপ্নে যা যা দেখতে থাকে তার ঘরের বাইরে ঠিক সেইগুলোই ভরতে থাকে। এমনকি সে স্বপ্নে একটা গাড়ির অ্যাক্সিডেন্টও দেখেছিল যার মধ্যে সে নিজে বসেছিল আর সেই গাড়িটাই তার ঘরের বাইরে সে দেখতে পেল। ঠিক তখনই সেখানে ফ্যান্টম আসলো আর এসে যখন তার ঘরের বাইরে একটা বাড়ির কাঠামো অর্থাৎ স্ট্রাকচার দেখতে পেল সে বলল তুমি সত্যি অন্যান্যদের থেকে আলাদা। এবং তারপর ফ্যান্টম তাকে নিজের সাথে নিয়ে গেল আর বলল এই দুনিয়াতে সবার কাছে কিছু না কিছু একটা আলাদা শক্তি থাকে, কিন্তু সেই শক্তিটা বা ক্ষমতাটা তাকে উপলব্ধি করতে হয় এবং এইটার জন্য সবাইকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তারপর ভিক্টরের ওপর অনেক অত্যাচার করা হলো, কিন্তু সে কিছুতেই নিজের শক্তি উপলব্ধি করতে পারলো না। তখন ফ্যান্টম তাকে জিজ্ঞাসা করলো তুমি আসল দুনিয়াতে কি ছিলে। ভিক্টর বলল আমি একজন আর্কিটেক্ট ছিলাম, অর্থাৎ নির্মাণকারী ছিলাম, এবং সেইটা শুনে ফ্যান্টম সেখান থেকে চলে যায়। এর পরের দিন সবাই মিলে একটা মিশনে গেল। আসলে তাদের অনেক অস্ত্র এবং গুলিগালার প্রয়োজন ছিল যেটা সেই দুনিয়ায় কিছু অন্য মানুষদের কাছে ছিল। তারা সেখানে পৌঁছালো, কিন্তু যাদের কাছে এই সব অস্ত্র এবং গুলিগালাগুলি ছিল তারা তাদের দেখতে পেয়ে যায় এবং ওদের ওপর আক্রমণ শুরু করে। কিন্তু ফ্যান্টম এবং তার দলের লোকেরা মিলে অনেক চালাকি করে সেই লোকগুলোকে মেরে দেয় এবং তারা সেইখানে পৌঁছালো যেখানে গুলিগুলোকে জমা করে রাখা ছিল। তারা সেই অস্ত্র নিয়ে বেরোনোর আগেই সেখানে 3টি ছায়ামূর্তি অর্থাৎ রিপার্স এসে পড়ে। তাদের যেইভাবেই হোক সেখান থেকে সেই অস্ত্রগুলি নিয়ে পালাতে হতো। তখনই সেই লোকটা যে বোমাগুলিকে সেখান থেকে বার করছিল সে নিচে পড়ে যায়, কিন্তু ভিক্টর তখন তার মস্তিষ্কর জোর লাগিয়ে এমন একটা কাঠামো তৈরি করে ফেললো যে সে নিচে না পড়ে বরং একটা লিফটের সাহায্যে ওপরে পৌঁছে গেল এবং রিপার্সরা তাদের দেখার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টরের এই আশ্চর্য ক্ষমতা দেখে সবাই খুশি হয়ে গেল। এই সবার মধ্যে একজন দলনেতা ছিল যার নাম ছিল ইয়েন। ইয়েন হলো সেই ব্যক্তিটি যে এই দুনিয়ায় প্রথম এসেছিল।
সে ভিক্টরকে বলল, তুমি এই দুনিয়ায় এমন একটা শহর বানাও যেটা অন্য কারোর চিন্তা ভাবনায় নয়, বরং তোমার নিজের কাল্পনিক শক্তি দিয়ে তুমি তৈরি করবে, এবং সেটি পুরোপুরি সুরক্ষিত হবে, যেখানে সেই কালো ছায়া অর্থাৎ রিপার্সরা পৌঁছাতে পারবে না। ভিক্টর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে তারা সকলে মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে একটা নতুন জায়গার উদ্দেশ্যে। ভিক্টর নিজের কাল্পনিক শক্তি প্রয়োগ করে সেই দুনিয়া বানাবে যেখানে তারা চিরজীবনের মতন সুরক্ষিত থাকবে। কিন্তু ভিক্টর নিজের কাজ শুরু করার আগেই সেখানে কালো ছায়া অর্থাৎ রিপার্সরা এসে পড়ল। সেই কালো ছায়ামূর্তিগুলো ভিক্টরকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তখনই তার দলের অন্যান্য লোকেরা তাকে বাঁচিয়ে নেয়, কারণ ভিক্টর তাদের মধ্যে একমাত্র ব্যক্তি ছিল যে সবার থেকে আলাদা ছিল। তখনই ফ্যান্টাম সঙ্গে সঙ্গে ভিক্টরের কাছে এসে তার জামার ভেতর থেকে একটা যন্ত্র বের করে নিল, যেটা সেই রিপার্সদের অথবা কালো ছায়াদের আকর্ষিত করে। ফ্লাই তখন ফ্যান্টামকে বলল যে তুমি এটা ভিক্টরের শরীরে লাগিয়েছো, কিন্তু ফ্যান্টাম তখন বলে যে আমি এইসবের ব্যাপারে কিছুই জানি না, বরং আমাদের দলের মধ্যে এমন একজন আছে যে সেই কাজগুলো করছে, এবং সে ইয়েনের দিকে ইশারা করে। কিন্তু তখনই ইয়েন ফ্যান্টামকে গুলি করে মেরে দেয়। আসলে ফ্যান্টাম একটি কালো ছায়া অর্থাৎ রিপারের দ্বারা আঘাত পেয়েছিল, এবং সেও আস্তে আস্তে মারা যাচ্ছিল, অর্থাৎ সেও রিপারে পরিবর্তন হচ্ছিল। তাকে সেখানে ছেড়ে দিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল, কারণ সেখানে অনেকগুলো ছায়ামূর্তি অর্থাৎ রিপার্সরা এসে পড়েছিল। তারা সবাই ওই গাড়িটার দিকে দৌড়াতে থাকলো, যেটা দিয়ে তারা তাদের সেই সুরক্ষিত বাড়িটায় পৌঁছাতে পারত। কিন্তু রিপাররা তাদের অনেক কাছে এসে গেছিল, আর তাই ভিক্টর তখন নিজের মস্তিষ্কের জোর লাগিয়ে একটি কাঠামো তৈরি করার চেষ্টা করলো, যাতে সেই রিপার্সদের সে আটকাতে পারে। কিন্তু এর ফলে তার মাথায় এত বেশি চাপ পড়ে যে ভিক্টর কোমার জগতে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার চোখ খোলে আসল দুনিয়াতে, যেখানে সে ছিল একটা হসপিটালে। তার মনে পড়লো সে কিভাবে ফ্লাইয়ের সাথে সেই হসপিটালটায় যাচ্ছিল। আসলে ফ্লাই ছিল তার গার্লফ্রেন্ড, কিন্তু কোমার দুনিয়াতে তারা একে অপরকে চিনতে পারেনি, কারণ কোমার দুনিয়াতে এমন অনেক কিছু স্মৃতি থাকে যা আমরা ভুলে যাই। ভিক্টরের মনে পড়লো সে ফ্লাইয়ের সাথে যখন সেই হসপিটালটায় এসেছিল তখন ফ্লাইকে তারা ভেতরে ঢুকতে দেয়নি, যার কারণে ভিক্টরকে একাই হসপিটালের ভেতরে যেতে হয়েছিল। সেখানে তার একটা লোকের সাথে আলাপ হয়, যে এই লোকটার নাম ছিল ইয়েন। ইয়েন সেই ব্যক্তিটি ছিল যে কোমার দুনিয়াতে সবার নেতা ছিল, এবং যে নিজে সবার আগে কোমার দুনিয়াতে গেছিল। ইয়েন ভিক্টরকে বলল যখন সে অনুসন্ধান করছিল তখন সে জানতে পেরেছিল মানুষের মস্তিষ্কের ভেতরে এমন একটা দুনিয়া আছে যেখানে আমরা যা চাই তাই করতে পারি, যেখানে দুনিয়ার সব খুশি থাকে, কিন্তু তার জন্য মানুষকে কোমাতে যেতে হবে। ভিক্টর ইয়েনের এই প্রকল্পের অংশ হতে চায়নি, এবং সেই কারণে ভিক্টর তাদের বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং বাইরে তার গার্লফ্রেন্ড ফ্লাই তার জন্য গাড়িতে অপেক্ষা করছিল। তারপর তারা সেখান থেকে পালাতে থাকে। তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং সেই মুহূর্তটারই স্বপ্ন দেখত ভিক্টর কোমার দুনিয়ায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইয়েন তাদের ধরে নিয়েছিল, আর প্রথমে ফ্লাইকে এবং তারপর ভিক্টরকে কোমার দুনিয়ায় পাঠায়। আসল দুনিয়ার কিছু ঘন্টা অনেকগুলো মাসের সমান ছিল সেই কোমার দুনিয়ায়। আর এরপর এখানে ইয়েন ভিক্টরকে বলল যে আমাদের বিজ্ঞানীদের একটা সংগঠন আছে যারা লোকেদের এমন একটা দুনিয়া দিতে চায় যেখানে চারিদিকে শুধু খুশিতে ভরা থাকবে। আমি চাই তুমি কোমার দুনিয়াতে তোমার সেই কল্পনার শক্তি কাজে লাগিয়ে আমাকে একটা সেরকম শহর তৈরি করে দাও, যেটা চারিপাশে শুধু খুশি থাকবে, সুরক্ষা থাকবে, নিরাপত্তাও থাকবে, সেই সব কিছু থাকবে যা মানুষ নিজের জীবনে পেতে চায়। ইয়েন তখন ভিক্টরকে বলে যে তুমি একজন খুব বড় আর্কিটেক্ট অর্থাৎ নির্মাণকারী হতে চাও, কিন্তু যে কাঠামো তুমি ওই জগতে বানাতে পারবে সেই কাঠামো কিন্তু তুমি এই জগতে একদমই বানাতে পারবে না। তারপর সে তাকে ফ্যান্টামকে দেখালো, যার আসল দুনিয়াতে দুটো পাই কেটে বাদ পড়ে গেছিল, কিন্তু সেই দুনিয়াতে সে একজন বাহাদুর যোদ্ধা ছিল। ইয়েন তাকে বলল ফ্যান্টাম সত্যি কথাটা জানতে শুরু করে দিয়েছিল। সে ভয় পেয়ে গেছিল কারণ সে আসল দুনিয়াতে ফিরতে চায়, এবং সে ধমকিও দিয়েছিল যে ও সবাইকে সবকিছু বলে দেবে, এবং তার কারণেই আমি ফ্যান্টামকে গুলি মারতে বাধ্য হই। এবং ইয়েন তখন ভিক্টরকে বলে যে আমি চাই তুমি কোমার দুনিয়ায় ফেরত যাও, আর ওই প্রজেক্টটা পুরো করো যেটা আমি তোমাকে বলেছিলাম। কিন্তু ভিক্টর ফেরত যেতে চাইছিল না। ইয়েন তখন ভিক্টরকে বলে যে যেখানে তুমি তোমার ফ্লাইকে এবং অন্যান্য বন্ধুদের ছেড়ে এসেছো সেখানে কিন্তু অনেক রিপার্সরা রয়েছে। ইয়েন তখন এটাও বলে যে কোমার দুনিয়ায় যদি কোনো রিপার কোনো মানুষকে ছুঁয়ে নেয় তখন তার আসল দুনিয়াতে মৃত্যু ঘটে, এই জন্য তাকে ফেরত যেতে হবে। আর একবার তুমি যদি কোমার দুনিয়াতে গিয়ে আমার এই প্রকল্পটাকে সম্পূর্ণ করে আসতে পারো তাহলে তুমি এবং যারা যারা সেখান থেকে ফেরত আসতে চায় আমি তাদের আটকাবো না। আর এর সাথেই এইবার আমরা তোমাকে কিছু ওষুধ দিচ্ছি যার কারণে কোমার দুনিয়ায় গিয়ে তুমি তোমার মস্তিষ্ককে বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবে। এরপর ভিক্টরকে আবার কোমার দুনিয়াতে ফেরত পাঠানো হলো। ভিক্টরের চোখ আবার সেই জায়গাতেই খুললো যেখানে তার চোখ গল্পের শুরুতে খুলেছিল। এরপর ইয়েনও নিজেকে কোমার দুনিয়ায় পাঠিয়ে দেয়। ভিক্টরের
দলের সবাই এখানে রিপারদের থেকে লুকিয়ে বাঁচবার চেষ্টা করছিল, কিন্তু ভিক্টর সেখানে পৌঁছাবার পর তারা সেই জায়গাতে পৌঁছালো যেখানে ভিক্টর তার সেই কাঠামো তৈরি করবে। এখানে সে একটা নতুন দুনিয়া বানাবে। ভিক্টর নিজের কল্পনা শক্তি দিয়ে একটা গোটা শহর তৈরি করলো যেটা পুরোপুরি সুরক্ষিত এবং নিরাপদ ছিল। এর ভেতরে কোনোদিনই কোনো রিপার প্রবেশ করতে পারতো না। এখানে ইয়েন এবার সবাইকে আসল সত্যিটা বলল, তোমরা আসল দুনিয়াতে নিঃস্ব। তোমাদের মধ্যে কেউ কেউ নিজের পরিবারকে হারিয়েছো, কারোর মাথার অবস্থা ঠিক নেই, আর এখন তোমাদের কাছে এই দুনিয়াতে সবকিছুই আছে যা যা তোমরা আসল দুনিয়াতে পেতে চাও। এখান থেকে এখন আর কেউ আসল দুনিয়াতে যেতে চায় না। এর পরের মুহূর্তেই দেখা যায় যে একটা লোক ভস্ম হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ইয়েন তাদের বলল আসল দুনিয়াতে তাদের সবার এক এক করে লাইফ সাপোর্ট সিস্টেমকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং আসল দুনিয়ার 1 সেকেন্ডের সমান এখানে কয়েক মিনিট, তার মানে আর কিছু মিনিটের মধ্যেই তারা সকলে সেখানে মারা যাবে। এটা বলে ইয়েন সেই নতুন বানানো শহরটার মধ্যে প্রবেশ করে। ভিক্টর তখন সেখানে বলে যে ইয়েন তাকে জানিয়েছিল আসল দুনিয়াতে ফেরত যাওয়ার জন্য এখান থেকে পেছন দিকের একটা রাস্তা আছে, এবং তার আগে আমাদের এই দুনিয়াতে সেই হসপিটালটা খুঁজে বার করতে হবে যেই হসপিটালের মধ্যে আমরা আসল দুনিয়ায় রয়েছি। এবং এই হসপিটালটা ভিক্টর চিনত। আসলে সে যখন স্বপ্ন দেখেছিল তার স্বপ্নে সে একটা হসপিটাল দেখেছিল, এবং সেই হসপিটালটা তার ঘরের বাইরে তৈরি হয়ে যায়। তখনই তাদের মধ্যে আর একজন ভস্ম হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। তার মানে আসল দুনিয়ায় তার লাইফ সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন ভিক্টর, ফ্লাই আর তাদের সাথে আর একজন সেই জায়গাতে পৌঁছালো যেখানে হসপিটালটা ছিল। তারা হসপিটালটার ভেতরে গেল, কিন্তু ভেতরে তারা গিয়ে দেখলো সবকিছু পাল্টে গেছে। তারা বুঝে উঠতে পারলো না যে হসপিটালের মধ্যে কোন ঘরটায় তারা ছিল। ভিক্টরের সাথে যেই ব্যক্তিটি ছিল সে বলল যে আমাদের সেই ঘরের ডিটেলটা মনে করতে হবে যেই ঘরে আমরা কোমাতে রয়েছি, এবং সেই ধরনের গঠন যদি আমরা দেখতে পাই তখন আমাদের মেনে নিতে হবে যে সেই ঘরটাতেই আমাদের পৌঁছাতে হবে। এবং তখনই ভিক্টর সেই গঠনটি দেখতে পায়। আসলে এরকমই একটা পেন্টিং ওই ঘরটাতেও ছিল যেখানে তারা শুয়েছিল, কিন্তু সেই ঘরটি অবধি পৌঁছাবার আগেই ভিক্টরের সাথে যেই ব্যক্তিটি ছিল সেও ভস্ম হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এবার এখানে শুধু ভিক্টর এবং ফ্লাই বেঁচে ছিল। তারা ওই দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইয়েন এসে পড়লো তাদের আটকাতে, কারণ ইয়েন চাইছিল না যাতে তারা আসল দুনিয়াতে ফিরে যাক। ঠিক তখনই সেখানে একটি কালো ছায়া অর্থাৎ রিপার এসে পড়লো, যে ইয়েনকে মেরে ফেললো। এবং সেই রিপারটি আর কেউ ছিল না, বরং ফ্যান্টম নিজে ছিল। সে ভিক্টর এবং ফ্লাইকে বাঁচাতে চাইছিল। সেই কাঠামোটার সামনে যেই দাঁড়ালো যেটা আসল দুনিয়াতে ছিল, তখন তারা আসল দুনিয়াতে জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফেরার পর তারা দেখে কিছু বিজ্ঞানীরা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা তাদের আটকায়নি, কারণ তখন ইয়েনের অবস্থা খুব খারাপ হচ্ছিল। ভিক্টর আর ফ্লাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে গেল, এবং ভিক্টর যেখানে আগে অনেক জটিল নকশা বানাতো এখন সে খুব সাধারণ বিল্ডিং এর নকশা তৈরি করে। এবং তার সাথে ভিক্টর এবং ফ্লাইয়ের সম্পর্কের মধ্যে ঝামেলাগুলোও সব ঠিক হয়ে গেছিল। অন্যদিকে ইয়ানের ওই প্রকল্পের ওপর সরকারি অনুসন্ধান শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে কোনো তীর্থ প্রমাণ পাওয়া যায়নি। এখনো সে লোকেদের প্রতিশ্রুতি দেয় আনন্দ আর সুখের জীবন দেওয়ার। ইয়েন ভিক্টরকে একটা চিঠিও পাঠায় যেখানে সে বলে যে সে আর একটা নতুন প্রকল্প তৈরি করছে, এবং সে চায় ভিক্টর তার সাথে আবার